মিঠু ভাই বলেছে যে এই আমাদের এই ট্রেনিং কোর্সের সহযোগী হিসেবে আমার সাথে থাকবেন আসিফ মল্লিক। তিনি অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনোভেক্স টিম। তো আমরা মূল ডিসকাশন শুরু করার পূর্বে এই কোর্সের আউটলাইন এবং এই কোর্স সম্পন্ন করতে আপনার কি কি অ্যাক্টিভিটি করতে হবে, এই কোর্সটি আমি কেন ইনিশিয়েট করেছি, প্রথমে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমাদের আপনার কাছে আমার একটা প্রশ্ন আসলে আমি রাখতে চাই। বর্তমানে পৃথিবীতে কতগুলো ওয়েবসাইট আছে আপনাদের কেউ কি কোন ধারণা দিতে পারেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কেউ কি কোনো ধারণা দিতে পারেন পৃথিবীতে বর্তমানে কতগুলো ওয়েবসাইট আছে? 1.3 বিলিয়ন। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ? এই 1 বিলিয়ন প্লাস। থ্যাংক আমরা ইউ। বিভিন্ন সময় কোনো প্রশ্ন করব, মূলত ইন্টারাক্টিভ হইতে হবে, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না জানা থাকলে সেটাও বলবেন। হ্যাঁ, কিন্তু মূল কথা তো ঘুমানো যাবে না। তো বিকালের লাঞ্চটা শেষ করছেন, ঘুমা আচ্ছা, পড়লে কিন্তু বিপদে পড়বো, কারণ ঠিক আছে ঘুমালে মিঠু ভাই। আবার আমাদের কিন্তু অ্যাসেসমেন্টও আছে, এটা মাথায় রাখবেন। এই কারণে মনোযোগ দেওয়াটা খুবই জরুরি। হ্যাঁ ভাই, প্লিজ। তো অ্যাকচুয়ালি আমি একটু মানে ভিউজেস নিয়ে একটা সেশন নেওয়ার আগে আমি চেষ্টা করেছি কিছু তথ্য কালেক্ট করার। তো সেক্ষেত্রে আমি এই ইন্টারেস্টিং এই তথ্যটা আমি দেখলাম যে আমেরিকান একটা বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসে এপ্রিলের 2 তারিখে 2024 সালে একটা রিপোর্ট করেছে। সেখানে তারা উল্লেখ করেছে যে 1.09 বিলিয়ন ওয়েবসাইট বর্তমানে আহ, আছে আর কি। এর মধ্যে প্রতিদিন 2,52,000 নতুন ওয়েবসাইট তৈরি হয়। তো অ্যাকচুয়ালি এই তথ্যের উপর আসলে মানে ভিউজেস আসলে সম্পর্ক কি? 2023-এর স্ট্যাক ওভারফ্লো ডেভেলপারদের উপর একটা সার্ভে করে। এই সার্ভেতে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে 78.59% ডেভেলপার জানিয়েছে তারা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। আর এই সকল ডেভেলপারকে এটাও জানতে চাওয়া হয়েছিল যে আপনারা কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন। তো সেখানে তারা বেশিরভাগই দেখা গেছে যে রিয়্যাক্ট, ভিউজেস এবং অ্যাঙ্গুলার ব্যবহারের দিক থেকে সবচেয়ে মানে বেশি ব্যবহার করে আসছে। এছাড়া লিঙ্কডইনের 2023-এর জব মার্কেট রিপোর্ট অনুযায়ী যদি সার্কুলার গুলোকে অ্যানালাইসিস করা যায়, তাহলে দেখা যায় রিয়্যাক্ট, ভিউজেস এবং অ্যাঙ্গুলারের ডিমান্ড 74%। তাহলে এই তথ্যের উপরে যদি আমরা একটু চিন্তা করি বা দেখি যে কি পরিমাণ আহ, এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের উপর কাজ বর্তমানে হচ্ছে। এই যে প্রতিদিন 2,52,000 নতুন ওয়েবসাইট আসছে, তার মধ্যে একটা আন্দাজ করা যেতে পারে যে কি পরিমাণ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। আমরা বেশি কমপ্লেক্স যদি না চিন্তা করি, যে ফেসবুক, টুইটার, তারপরে জিমেইল, পিন্টারেস্ট, পেপাল, এগুলা সবই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। যদি এগুলা ইনিশিয়ালি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ছিল না, কিন্তু তারা তাদের মতো করে সেটাকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কনভার্ট করে নিয়েছে। কিন্তু কেন এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে এত ডিমান্ড তৈরি হচ্ছে? কি প্রবলেম আসলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন সলভ করতে পেরেছে, যার কারণে ডেভেলপাররা এই টেকনোলজি জানতে হচ্ছে বা শিখতে হচ্ছে এবং এটার প্রতি বেশি আগ্রহী হচ্ছে আর কি। আপনারা যদি পিংডম ওয়েবসাইটের নাম জেনে থাকেন, এটা একটা ওয়েবসাইট মনিটরিং সাইট। তারা একটা সার্ভে করেছিল যেখানে দেখা যায় যে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি কোনো ওয়েবসাইট রান করে, তাহলে প্রত্যেকটা রিসোর্স মানে যারা ব্যবহারকারী তারা এটা একসেপ্ট করে নেয়। কিন্তু তারপরে যদি দেখা যায় তারপরেও বেশি সময় লাগতেছে, সেক্ষেত্রে দেখা যায় যে ইউজারদের সেকেন্ড টাইম আসার প্রবণতা কমে যায়। আরেকটি যদি অ্যাপ্লিকেশনের কথা বলি, ব্যাকলিঙ্ক, এটা একটা সিস্টেম যেটা ওয়েব অ্যাপ্লিকেশনের উপর অ্যানালাইসিস করে। তারা 2020 সালে একটা স্টাডি করেছিল যেখানে দেখা গেছে যে যে ই কমার্স সাইটগুলোর সেলস 9% ছিল, তারা তাদের সিস্টেমটা ইমপ্রুভ করতে আহ, যদি 2 সেকেন্ডের মধ্যে নিয়ে আসে, 2 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পেরেছিল অ্যাকচুয়ালি, এবং তাতে তাদের সেলস 38%-এ উন্নতি হয়ে হয়ে যায়। তো এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের কনসেপ্টটা আসলে কিভাবে তৈরি হলো, এই অ্যাপ্লিকেশন গুলো এত কেন জনপ্রিয়, আমি চেষ্টা করব একটা ভালো লার্নিং যাতে আপনাদের হয় এবং এই কোর্সটি আপনাদের কাজের ক্ষেত্রে যেন অবদান রাখতে পারে
সেই প্রত্যাশা এবং চেষ্টা অবশ্যই আমার থাকবে। আসিফ, নেক্সট। শুরুতেই আমরা কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করছি তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে অ্যাটেন্ডেন্সে 20 মার্কস রেখেছি। ক্লাস রেসপন্সে আপনার আমরা আসলে প্রতিটা ক্লাসেই একটা ফর্ম দেব আপনাদেরকে, যে ফর্মে আপনার কোশ্চেন, আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো লিখবেন, আমরা সেগুলো সর্টিং করে প্রত্যেকটা কোশ্চেনের যাতে উত্তর আমরা দিতে পারি সেই চেষ্টা করব। আর ক্লাসের যে রেসপন্স, এই রেসপন্সের উপরে মার্ক থাকবে। এবং ডেইলি ক্লাসের, ডেইলি বলতে আমরা সাপ্তাহিক যে ক্লাসটা হবে সেখানে অ্যাসাইনমেন্ট দেব। এই টোটাল 30 মার্কস থাকবে এই ক্লাস রেসপন্সের দিক থেকে। আর ফাইনাল যে অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্টে 50 মার্কস থাকবে। আসিফ, নেক্সট। এখানে যে ভিউজেস এর কোর বিষয়গুলো আছে, এরকম 7টি বিষয় এখানে যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করব। এরপর একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে। এছাড়া প্রতিটি সেশন শেষ হওয়ার পর একটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে পুরো সপ্তাহে প্র্যাকটিস করার জন্য। তো আজকে আমরা ক্লাসে যে টপিকগুলো নিয়ে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে বেসিক অ্যান্ড কোর কনসেপ্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কনসেপ্ট ফ্রম হ্যান্ডলিং। আসিফ, নেক্সট। আমরা আরেকটি ব্যবস্থা রেখেছি যে আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই অ্যাসাইনমেন্ট গুলো যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন। আসলে আমরা চাই প্রত্যেকে যেন ভালোভাবে এই কোর্সটা সম্পন্ন করতে পারেন। তো আমাদের টুয়েসডেতে একটা সাপোর্ট ক্লাস থাকবে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত। তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, আপনি এই নাম্বারে আপনাদের প্রয়োজন মতো যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রয়োজনীয় সাপোর্টটা দেওয়ার। আসিফ, নেক্সট। ভিউজেএস এর মেইনলি দুটা কোর ফিচার রয়েছে। এক হচ্ছে ডিক্লারেটিভ রেন্ডারিং, আর সেকেন্ড রিঅ্যাক্টিভিটি। আমরা পর্যায়ক্রমে দুটি কোর ফিচার নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ডিক্লারেটিভ রেন্ডারিং এই ফিচারটা নিয়ে। ভিউজেএস এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট বলতে এমন এক ধরনের নির্দেশকে বোঝায় যেখানে আপনি যা চাচ্ছেন সেটা ডিক্লেয়ার করতে হয়, কিন্তু কাজটি কিভাবে হবে সেই বিষয়ে আপনাকে কোনো কোড ইমপ্লিমেন্ট করতে হয় না। আসুন একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। আসিফ, নেক্সট। মনে করুন আপনি একটি নাম লিখতে চান। স্বাভাবিক জাভাস্ক্রিপ্টে আপনি নিম্নলিখিত কোডটা লিখতে পারেন। আপনি ভ্যারিয়েবলের নামটা অ্যাসাইন করলেন, সেটা এলিমেন্টের মধ্যে সেট করে দিলে নামটা দেখাবে। আসিফ, নেক্সট। এখানে একটি ভিউজেএস এর ছোট্ট একটা কোড দেখানো হচ্ছে। এইটা কিন্তু ওই যে কাজটা উপরে দেখালাম সেটা আরো সহজ ভাবে করা যায়। আপনাকে কাজটা এইভাবে করতে হবে যে এখানে আপনি ধরেন এই স্ট্যাকটার মধ্যে আপনি একটা এইচটিএমএল টেমপ্লেট কার্লি ব্রেসেসে আপনি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলেন। এটাকে বলে ডিক্লারেটিভ স্টেটমেন্ট। এই কোডটির মাধ্যমে ভিউজেস কে আসলে জানানো হচ্ছে যে আপনি এইচটিএমএল ট্যাগের ভিতরে নেম ডাটা প্রপার্টির ভ্যালু দেখাতে চান। ভিউজেস ইন্টারনালি কিন্তু ডম এলিমেন্টের সাথে কাজ করে, এবং যখন নেম ডাটা প্রপার্টি ভ্যালু পরিবর্তন হবে তখন এটি অটোমেটিক্যালি ব্রাউজারেও আপডেট করে ফেলবে। তো এবার আসা যাক ভিউজেস রিঅ্যাক্টিভিটির এই বিষয়টা নিয়ে। ভিউজেস রিঅ্যাক্টিভিটি হলো এমন একটা স্ট্রং ফিচার যা আপনার অ্যাপ্লিকেশনের ডাটা অটোমেটিক্যালি আপডেট করে দেয়। আমি যদি সহজভাবে বলি, যখন আপনি আপনার অ্যাপ্লিকেশনের কোনো ডাটাতে পরিবর্তন করবেন তখন ভিউজেস অটোমেটিক্যালি সেই পরিবর্তন ডিটেক্ট করে এবং ইউজার ইন্টারফেসকে আপডেট করে দেয়। বিষয়টি প্র্যাকটিক্যালি যদি আমরা দেখাই তাহলে আরো সহজভাবে বোঝা যাবে। তো এখন আমরা ভিউজেস প্রজেক্টটির জন্য আমরা প্রয়োজনীয় সফটওয়্যার সেট আপ করবো। আর এক্ষেত্রে অবশ্যই নোড এবং এনপিএম ইনস্টল করতে হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, আপনাদের মধ্যে নোড এবং এনপিএম সম্বন্ধে ধারণা নেই এমন কেউ কি আছেন? হ্যালো। ভাইয়া ছোট্ট করে একটা ব্রিফ দিলে বেটার হবে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এনপিএম, এনপিএম এর যদি পুরো মিনিংটা বলি, নোড প্যাকেজ ম্যানেজার। তো নোড প্যাকেজ ম্যানেজারটা কি?
এটা হচ্ছে নোড জেএস এর একটা প্যাকেজ ম্যানেজমেন্ট। এনপিএম অর্থাৎ নোড প্যাকেজ ম্যানেজার, যা নোড জেএস এর জন্য একটি প্যাকেজ ম্যানেজমেন্ট টুল। এখন তাহলে কোশ্চেন আসতেছে যে তাহলে নোড জেএস এখানে আসতেছে কেন? নোড জেএস হতেছে একটা জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। জাভাস্ক্রিপ্ট আমরা পিএইচপি রান টাইম এনভায়রনমেন্ট আছে, তারপরে আপনার জাভার রান টাইম এনভায়রনমেন্ট আছে, সেরকম আহ, আপনার নোড হতেছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। এটি মূলত আমাদেরকে সার্ভার সাইড স্ক্রিপ্ট লিখতে সাহায্য করে। এনপিএম আসলে আমাদের বিভিন্ন জাভাস্ক্রিপ্ট প্যাকেজ সহজে খুঁজে বের করতে, তারপরে ইনস্টল করতে এবং আমাদের প্রয়োজনীয় প্যাকেজ রান করতে সাহায্য করে। এই প্যাকেজগুলো কোডের রিউজেবল পার্ট বা বিভিন্ন ফাংশনালিটি প্রোভাইড করে। ধরেন আপনি একটা এপিআই কল করবেন, এই এপিআই কল করার জন্য আপনার হয়তো এক ধরনের প্যাকেজ দরকার, সেই প্যাকেজটা কিন্তু এনপিএম এর মাধ্যমে আপনি ইনস্টল করে নিতে পারেন। এছাড়া ধরেন ফাইল আপলোড করা বা ফাইলকে বেস সিস্টেমে কনভার্ট করা, এই ধরনের প্যাকেজের জন্য এনপিএম প্যাকেজ ম্যানেজমেন্ট টুলসটা আমাদের দারুণ উপকারে আসে। আমরা আমাদের ট্রেনিং এ ভিউ ভার্সন 3 ব্যবহার করব। এখন পর্যন্ত আসলে ভিউ এর দুটো স্টেবল ভার্সন আসছে, ভিউ 2 এবং ভিউ 3। তো আমরা ইনশাল্লাহ ভিউ 3 নিয়ে কাজ করব। আমাদের আরেকটি বিষয় দেখানো প্রয়োজন, আমরা এই কোর্সটি শেষ হওয়ার পর ভিউ.js দিয়ে কি করতে পারবো। আহ এই পর্যায়ে আমি আসিফকে একটু রিকোয়েস্ট করবো ব্রাউজার আমাদের মিউটেশন প্রজেক্টটা যদি একটু ওপেন করে। আচ্ছা, একটু খেয়াল করেন, আসিফ নামজারি আবেদনে ক্লিক করেন। আচ্ছা, আপনি যোগাযোগের একটু খেয়াল করেন, প্রথমে কিন্তু একবার লোড টাইম 2 সেকেন্ড বা সামথিং এরকম নিয়েছে, এরপরে আপনি কিন্তু ফিল করবেন না এই যে পেজটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কিন্তু আপনার চোখে পড়বে না। আপনি যোগাযোগে ক্লিক করেন, জিজ্ঞাসাতে ক্লিক করেন, পরিসংখ্যানে ক্লিক করেন। এটা একটা বড় প্রজেক্ট, কিন্তু মানে এখানে আরো অনেক কিছু দেখানোর আছে যদি দেখাতে চাই, কিন্তু আলটিমেটলি এইখানে ছোট্ট করে যে কন্টেন্টটুকু লোড হওয়ার দরকার সেটুকুই লোড হচ্ছে, বাদ বাকি কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবং প্রয়োজনে ডাটা যে চেঞ্জ হচ্ছে সেইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, ভিতরে ইন্টারনালি কিভাবে ডাটাগুলো শেয়ার হয় এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে, এগুলো আমরা দেখাবো। তো এই জায়গাতে আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, একটা পেজেই আপনি আছেন কিন্তু আপনার কোনো ট্রাভার্স করে আরেকটা পেজে যেতে হচ্ছে না, এবং আপনার সময়টা বেশি লাগতেছে না পেজ নেভিগেট করতে। ইউজারকে কষ্ট মানে প্রতিটা পেজের জন্য 2 সেকেন্ড করে যে অপেক্ষা করা, সেটা করতে হচ্ছে না, যে কারণে দেখা যায় যে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। তো এখানে আসিফকে বলবো প্রজেক্ট ইনস্টল করা এবং প্রত্যেকের প্রজেক্টের নোড ইনস্টল করার ক্ষেত্রে আপনি একটু সহযোগিতা করবেন। তো আসিফ, আপনি আপনার অ্যাক্টিভিটি গুলো শুরু করতে পারেন। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আমি একসাথে তো অনেকগুলো কথা বললাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, শিওর। তার শুরুতে আর কি, যে আমাদের এটা কি কম্পোজিশন এপিআই তে করানো হবে নাকি অপশন এপিআই এর মাধ্যমে, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, রেডি। এটা আমরা অপশন এপিআই তে ব্যবহার করব। এছাড়া কম্পোজিশন ওটাও আমরা ট্রাই করবো একটু আপনাদেরকে দেখাতে। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আসিফ আপনি তাহলে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আহ, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ঠিক ভাই। আছে ভাই, জি জি ভাই। আসসালামু আলাইকুম, আমি আসিফ মল্লিক বলছি, অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনোভেক্স টিম। সো আজকে আমি আপনাদেরকে ভিউজেস দিয়ে কিভাবে একটি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কোড করা যায় সে বিষয়ে আপনাদেরকে গাইড করব। তো শুরুতেই আমি ধরে নিচ্ছি যে আপনাদের সবার এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে বেসিক আইডিয়া আছে। আর আপনারা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা লিখে রাখতে পারেন। আর আমি হচ্ছে একটি নির্দিষ্ট পোর্শন শেষ হওয়ার পর আপনাদেরকে আহ, সুযোগ দিব সেই কোশ্চেনগুলো করার। আর আরেকটি কথা বলতে চাই যে আমি ক্লাসে কথা বলার সময় যদি একটু বেশি ফাস্ট কথা বলে ফেলি, সেক্ষেত্রে আপনারা আমাকে
স্লো ডাউন করিয়ে দিবেন। তো শুরুতে আমি বলতে চাই যে আমাদের যে ভিউ জেএস এর আমরা ভিউ 3 ইউজ করব। তো সেক্ষেত্রে শুরুতে আপনাদের কম্পিউটারে নোড জেএস এর ভার্সন 18.3 অর হায়ার, 18.3 অথবা তার চাইতে আহ, বড় কোনো ভার্সন আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো সেক্ষেত্রে নোড জেএস আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি নোড জেএস লিখে সার্চ করতে পারেন গুগলে। সেক্ষেত্রে আপনারা শুরুতেই নোড জেএস ডট অর্গ এই ওয়েবসাইটটিতে যাবেন এবং ডাউনলোড করে নেবেন লেটেস্ট ভার্সনটি। ডাউনলোড করার পর এটি জাস্ট সিম্পলি যেভাবে আমরা একটি অ্যাপ্লিকেশন উইন্ডোজে ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল সাকসেসফুল হয়ে যাওয়ার পর, আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের কমান্ড প্রম্পটটি ওপেন করবেন। তো এভাবে আতিফ, জাস্ট আমরা যদি একটু সময় দিই, এই কাজটা যদি যাদের নাই তারা একটু ইনস্টল করে নিক। জি, যারা এখনই ইনস্টল করতে চান তারা ইনস্টল করে নিতে পারেন, সমস্যা নেই। তারপর ইনস্টল করার পর এখানে হচ্ছে আমরা চাইলে ভার্সন চেক করতে পারবো, নোড ভি। সো আমার কম্পিউটারে নোড জেএস এর 20.13.1 ভার্সনটি ইনস্টল করা আছে। সো আমি রিকোয়েস্ট করবো যারা এখন ইনস্টল করতে চান তারা ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা, আমি রিকোয়েস্ট করবো সবাই সাথে সাথে যদি কাজগুলো করে তাহলে প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কিন্তু একসাথে মানে শেষ করা। যদি সাথে সাথে আপনারা কাজ করতে পারেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আপনারা কাইন্ডলি যাদের ইনস্টল নাই তারা ইনস্টলটা করে নেন। সো আই থিঙ্ক ডাউনলোড হতেও একটু সময় নেবে। সেক্ষেত্রে আপনারা এটি ডাউনলোড করে ডাউনলোডে এটিকে পেন্ডিং অবস্থায় রেখে চাইলে আমাদের কোর্সটি বাকি স্টেপগুলো দেখতে পারেন। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করার পরে এইভাবে ভার্সনটি চেক করে নেবেন নোট ভি কমান্ডটি চালিয়ে। এছাড়াও আপনারা এনপিএম এর ভার্সন চেক করতে পারেন, এনপিএম হাইফেন ভি। এখানে আমার কম্পিউটারে এনপিএম এর 8.18 ভার্সনটি ইনস্টল করা আছে। কেউ যদি নোট.জেএস ফাইলটি গুগলে খুঁজে না পান অথবা ইনস্টল করতে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে জানাতে পারেন। প্রবলেমটা হচ্ছে যে আমাদের সবার পিসিতে অ্যাডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড দেওয়া আছে, ইনস্টল করার সময় তাদের ভাইয়া একটা সমস্যা আছে এখানে, সেটা হলো যে নোট জেএসটা যে ইনস্টল দিব, এটার জন্য তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড লাগবে, এটার জন্য তো আটকেই যাচ্ছে। না ঠিক আছে, আচ্ছা, এটা আপনি এখন ইনস্টল যাদের সমস্যা হচ্ছে তারা পরেও করে নিতে পারেন। আজকে যে আলোচনা হবে, যে কাজগুলো করতে দিব আমরা, এটা আপনি ক্লাস শেষে বা কালকে শাহিনকে বললে উনি ইনস্টলের ব্যবস্থা করে দিবেন। আমাদের শাহিনুর রহমান আছেন, উনি আপনাদের পিসিতে ইনস্টল করার ব্যবস্থা করবেন। যাদের করা যাচ্ছে তারা করে নিতে পারেন। এখানে আসলে নোট.জেএস ইনস্টল করতে যাদের কারো যদি অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে এটি পাসওয়ার্ড চাইবে। আর তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা হবে না, আপনারা স্মুথলি এটি ইনস্টল করতে পারবেন। আমরা তাহলে কন্টিনিউ করি, অনেকে হয়তো ইনস্টল করতে ওকে, পারতেছে না ওই। ঠিক আছে। সো এবার যখন আপনাদের কম্পিউটারে নোট.জেএস ইনস্টল হয়ে যাবে আপনারা চেক করবেন এই দুইটি কমান্ড চালিয়ে, নোট হাইফেন ভি এবং এনপিএম হাইফেন ভি। যখন আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের কম্পিউটারে নোড এবং এনপিএম সাকসেসফুলি ইনস্টল হয়েছে, এরপর আপনারা আপনাদের ফাইল এক্সপ্লোরারটি ওপেন করবেন এবং যেখানে আপনাদের ভিউ জেএস এর প্রজেক্টটি ইনস্টল করতে চান ঠিক সেই ফোল্ডারে চলে যাবেন। সো আমি একটি ফোল্ডার ওপেন করছি। সো লেটস সে এখানে আমরা হচ্ছে ভিউজেস এর প্রজেক্টটি ইনস্টল করতে চাই। তো সেক্ষেত্রে এই ফোল্ডার থেকে আপনারা সিএমডি ওপেন করবেন, কমান্ড প্রম্পটটি ওপেন করবেন। সো এখান থেকে ওপেন করেছি, অথবা আপনারা যে কোনো জায়গা থেকে কমান্ড প্রম্পট ওপেন করে এই ডিরেক্টরিতে চলে আসতে পারেন। আই মিন আপনারা যে ডিরেক্টরিতে ভিউ এর কোর্সটি ইনস্টল করতে চান সেই ডিরেক্টরিতে চলে আসতে পারেন। সো আসার পর তারপর আমরা যেহেতু আমাদের কম্পিউটারে এখন নোড এবং এনপিএম ইনস্টল আছে, সো আমরা এনপিএম এর একটি কমান্ড রান করব। সো অলরেডি জামান ভাইয়া সবাইকে বলেছেন যে এনপিএম হচ্ছে নোট
প্যাকেজ ম্যানেজার, যেটার মাধ্যমে আমরা আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে প্যাকেজগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ অথবা ফ্রেমওয়ার্ক সেগুলো আমরা ইনস্টল করতে পারি। এদের জন্য বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন প্যাকেজের জন্য পার্টিকুলার কিছু কমান্ড থাকে, সেই কমান্ডগুলো রান করে আমরা ইনস্টল করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে ভিউ.js ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ডটি রান করতে হবে সেটি হচ্ছে npm create view @ এখানে ভার্সন নেমটা আপনারা চাইলে লিখতে পারেন, আমরা একদম লেটেস্ট ভার্সনটি ইনস্টল করব। সো এখানে দিয়ে দিচ্ছি view @latest। সো এটা লিখে আপনারা এন্টার করার পর আপনাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে শুরুতে প্রজেক্ট নেম আপনারা কি দিতে চান। সো আমি এখানে আমার প্রজেক্টের নাম দিলাম হচ্ছে মাই ফার্স্ট ভিউ প্রজেক্ট। ওকে, এন্টার দিবেন। প্যাকেজ নেমও সেম রাখবো আমরা, এন্টার দিবেন। এবার হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করব কিনা, আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করব, টাইপস্ক্রিপ্ট ইউজ করব না। সো বাই ডিফল্ট এখানে দেখবেন যে নো সিলেক্ট করা আছে, সো এটি নো থাকবে, এন্টার দিবেন। জেএসএক্স আমরা ইউজ করব না, নো দিবেন। ভিউ রাউটার ইউজ করব কিনা, আপনারা যারা আমাদের কোর্স কারিকুলামটি দেখেছেন আপনারা জানেন যে আমরা ভিউ রাউটারটি দেখাবো। সো সেক্ষেত্রে আপনারা ভিউ রাউটার ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন এটা নো সিলেক্ট করা আছে, আপনারা কিবোর্ডের রাইট অ্যারো বাটনটি ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ইয়েস সিলেক্ট হয়ে গেল, দেন আপনারা এন্টার চাপবেন। ওকে, সো আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব কিনা, হ্যাঁ আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব, বাট এখানে পিনিয়া সাজেস্ট করছে ভিউ, বাট আমরা পিনিয়া ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ভিউ এক্স। তো সেক্ষেত্রে এটাও আমরা নো সিলেক্ট করব। আর ইউনিট টেস্টিং করব কিনা, না, সো নো সিলেক্ট করব। টেস্টিং সলিউশন আপাতত আমরা ইউজ করছেন না, নো সিলেক্ট করব। ইএস লিন্টটা ইউজ করব। সো ইএস লিন্টকে সেটা আমরা বলি, ইএস লিন্ট হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে যে কোড লিখি, কোড স্ট্রাকচার্ড ওয়েতে অথবা এরর ফ্রি ওয়েতে লেখা হচ্ছে কিনা এটা আমাদেরকে সেই বিষয়ে ফোর্স করবে। সো এটি ভালো একটি টুল, এটি আমরা ইনস্টল করে ফেলবো। পিটিআর ইউজ করবো কিনা, কোড ফরম্যাটিং একটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। আপনি অনেক সুন্দরভাবে কোড লিখলেন বাট সেটি ইন্ডেন্টেশন ইন্ডেন্টেশন হলো না, ফরম্যাটিংটা সুন্দরভাবে হলো না, সেক্ষেত্রে আপনি এক সময় যে দেখবেন নিজের কোড নিজে বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই এই পিটিআর এটি একটি কোড ফরম্যাটিং টুল, এটি ইনস্টল করে নেবেন। ইয়েস সিলেক্ট করলাম আমরা। ডেভ টুলস ইউজ করবো কিনা, হ্যাঁ আমরা একটি ডেভ টুল ইউজ করবো যেটি আমাদেরকে ডিবাগিং এর জন্য, ভিজুয়াল প্রজেক্ট ডিবাগিং এর জন্য হেল্প করে। সো এটা আমরা ইউজ করবো। ওকে, সো আমরা দেখছি আমাদের কিন্তু প্রজেক্টটি সেট আপ হয়ে গেছে। সো আমরা যদি দেখি, আমি এই ফোল্ডারে মাই ফার্স্ট ভিউ প্রজেক্ট, এটি হচ্ছে আমাদের চলে এসেছে, আমাদের ভিতরে যে নেসেসারি কোডস গুলো ছিল সেগুলো চলে এসেছে। আমরা এবার এই পর্যায়ে এসে কোডস গুলো ওপেন করব। সো সেক্ষেত্রে আমাদের শুরুতে যেটি দরকার সেটি হচ্ছে একটি কোড এডিটর। সো আমরা এখানে ভিউ.js এর কোড করার জন্য একটি সোর্স কোড এডিটর ইউজ করবো, সেটি হচ্ছে ভিএস কোড। আপনারা চাইলে আপনারা কেউ যদি কোনো একটি পার্টিকুলার সোর্স কোড এডিটরে ইউজ হয়ে থাকেন আপনারা সেটি ইউজ করতে পারেন, বাট আমি হাইলি সাজেস্ট করবো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য ভিএস কোড ইউজ করতে, বিকজ এখানে চমৎকার কিছু ফিচার্স আছে সুন্দরভাবে কোড করার জন্য। সো ভিএস কোড ইউজ করার পর আমি শুরুতেই সবাইকে সাজেস্ট করব যে ভিএস কোডে একটি এক্সটেনশন ইনস্টল করে নিতে, সেটি হচ্ছে প্রিটিআর। আপনারা যদি ভিএস কোড প্যানেলটি দেখাই, এই হচ্ছে আমাদের ভিএস কোড কোড এডিটর, এবং এখানে ঠিক এই বাটনটিতে চলে আসবেন, সেটি হচ্ছে এক্সটেনশনস। এক্সটেনশনসে আসার পর আপনারা এখান থেকে প্রিটিআর লিখে সার্চ করবেন। সো এই যে কোড ফরম্যাটিং টুল, এটা এখান থেকে ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে আপনারা এখানে সার্চ করবেন ডিফল্ট ফরম্যাটার। সো দেখেন আমি ডিফল্ট ফরম্যাটার হিসেবে প্রিটিআর সিলেক্ট করে রেখেছি। সো আপনারাও এখানে ডিফল্ট ফরম্যাটার প্রিটিআর সিলেক্ট করে দিবেন। এছাড়াও আরেকটি কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট এডিটর, দেন ফরম্যাটিং অপশন থেকে ফরম্যাট অন সেভ এটা সিলেক্ট করে দিতে পারেন। হ্যালো শুরু, হ্যাঁ, আসিফ ভাই, একটু ইন্টারাপ্ট করতেছি। জি, একটা কনফিউশন ছিল ভাইয়া। হুম, আমরা যে পিটিআর এক্সটেনশনটা ইউজ করতেছি, তো হুম, সাপোজ আমার অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রেও আমি কিন্তু আপনার ভিএস কোড ইউজ করি, কোড এডিটর ইউজ করি। সো হুম, পিটিআর যদি আমার ডিফল্ট ভাবে আমি সেট করে রাখি, তো পরবর্তীতে ওই প্রজেক্টগুলোর যেগুলো কোড বেস আছে, আপনার
করা আছে ওইটার হুম। উপরও তো সেটা প্রভাব ফেলে দেবে। তো এটাতে তো আপনার হচ্ছে দেখা যাচ্ছে আমি যখন পুশ দিব এখানে চেঞ্জেস তো অনেক চলে আসবে, আচ্ছা, এরকম রাইট। প্রবলেমে পড়তে পারি কিনা? ভাই, ইউ আর রাইট। এই কারণে আপনি দেখবেন আমি কিন্তু ফরম্যাট অন সেভ এই অপশনটি সিলেক্ট করে রাখিনি, বিকজ আমি যখন মাল্টিপল প্রজেক্টে কাজ করি এটি আমার ক্ষেত্রে একটি হ্যাসেলের ক্রিয়েট করে। যে কারণে হচ্ছে দেখা গেছে ফরম্যাট অন সেভ আমি সেভ দিই, বাকিদের করা কোড ফরম্যাট হয়ে যায়, সেক্ষেত্রে সেই কোডগুলো লাইভে চলে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এই জন্য আমি এই অপশনটা সিলেক্ট করি না। বাট এখানে অনেকেই আছেন যারা ফুল ফেজে ডেভেলপমেন্ট করেন না, যারা হচ্ছে শুরুতে একদম ফার্স্ট টাইম হচ্ছে একটি প্রজেক্টে এরকম ভিউজেস এর কোড নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে যদি ফরম্যাট অন সেভ অপশনটি সিলেক্ট করে তারা ফরম্যাটেড ওয়েতে কোডগুলো করতে পারে, সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। বাট যারা অলরেডি কোড করেন তারা তো জানেন যে কি কি সমস্যা অ্যারাইজ হতে পারে, তারা তো জানেন অলরেডি। বাট যারা নিউ তাদের জন্য আমি এটি সাজেস্ট করছি, এটি বেটার হবে ইউজ করলে, হোয়াট এভার। সো আপনারা যদি কেউ ডিফল্ট ফরম্যাট হিসেবে প্রিটার ইউজ করতে চান, সো এখানে ফরম্যাট অন সেভ সিলেক্ট করে নিতে পারেন। ওকে। সো এবার হচ্ছে আমরা, ভাই আরেকটু ইন্টারাপ্ট করছি। জি, যদি একটু টার্মিনালটা আরেকবার একটু ওপেন করতেন ভাইয়া। এই যে, ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, টার্মিনাল কে ওকে ওপেন ভাইয়া। করতে বললাম। জি ওকে, ভাইয়া, ওকে। ঠিক আছে। তো এই ছিল আমাদের ফার্স্ট প্রজেক্টটি, এটি আমরা হচ্ছে ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। ওকে। সো এই প্রজেক্টে শুরুতেই আমরা যদি দেখি, আমরা প্যাকেজ ডট জেসন ফাইলটিতে যাব, বিকজ এনপিএম এ এনপিএম এ হচ্ছে আমরা যখন কোনো প্রজেক্ট আমরা বলি যে ইনস্টল করব, সেই প্রজেক্ট সরি কোনো প্যাকেজ ইনস্টল করব, সেই প্যাকেজগুলো ট্র্যাক হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইলে রাখা হয়। সো আমরা যে ফাইলগুলো, আই মিন যে প্যাকেজগুলো সিলেক্ট করেছি ভিউজেস ইনস্টল করার সময়, যেমন হচ্ছে আমরা ভিউ রাউটার সিলেক্ট করেছি, এখানে দেখছি সেটি কিন্তু আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলে চলে এসেছে। এটি হচ্ছে প্যাকেজ ডট জেসনের ডিপেন্ডেন্সিস প্রপার্টিজে চলে এসেছে। এবং আরো কিছু প্যাকেজ আমরা ইনস্টল করেছি, যেমন প্রিটিয়ার, ইএসলিন্ট, এবং হচ্ছে অটোমেটিক্যালি কিছু প্যাকেজ ভিউ ইনস্টল করে দেয়, যেমন হচ্ছে বাইট, তারপর হচ্ছে ভিউ জেএস ইটসেলফ। এগুলো কিন্তু আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলে চলে এসেছে। সো আর ডেভ ডিপেন্ডেন্সিস যেগুলো, এগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে থাকে, বাট হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্টে যায় না। আর যেগুলো ডিপেন্ডেন্সিস এই প্রপার্টিজ থাকে, সেগুলো হচ্ছে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টেও ইউজ হবে। সো এবার আমরা এখানে যদি কমান্ড প্রম্পট ওপেন করি, আমরা ভিএস কোড থেকেও কমান্ড প্রম্পট ওপেন করতে পারি, টার্মিনাল ওপেন করতে পারি। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টিল্ডা এই শর্টকাটটি ইউজ করতে পারি। কন্ট্রোল টিল্ডা শর্টকাট ইউজ করলে আমাদের টার্মিনাল এখানে চলে আসে। সেই টার্মিনালে এবার আমাদের যে কমান্ডটি রান করতে হবে সেটি হচ্ছে npm ইনস্টল। আপনারা যেখানে ভিউজেস ইনস্টল করেছেন সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে ওরা সাজেস্ট করছে, আপনি ফার্স্টে, যেমন আমি মাই ফার্স্ট ভিউ প্রজেক্ট এটি ক্রিয়েট করেছি, আপনার এখানে সাজেস্ট করছে আপনারা এই প্রজেক্টটাতে ঢুকেন, দেন npm ইনস্টল কমান্ডটি রান করেন। সো সেম ভাবে আমরা npm ইনস্টল কমান্ডটি রান করে ফেলবো। এবার আসি npm ইনস্টল কমান্ডটি কি কাজ করছে। npm ইনস্টল আমাদের যে প্যাকেজগুলো, আমাদের ভিউজেস এর এই প্রজেক্টটি রান করার জন্য নেসেসারি যে প্যাকেজগুলো, সেগুলো হচ্ছে ইনস্টল করে ফেলবে। দ্যাট মিনস প্যাকেজ ডট জেসনে আমাদের যে লিস্টেড প্যাকেজগুলো আছে ডিপেন্ডেন্সিস এবং ডেভ ডিপেন্ডেন্সিসতে, সেগুলো ইনস্টল করে ফেলবে। সো এখানে একটু সময় দিতে হবে, সময় দেওয়ার পর আপনাদের npm ইনস্টল হয়ে যাবে এবং এখানে একটি ফোল্ডার চলে আসবে, সেটি হচ্ছে নোড মডিউলস, যেটার মধ্যে জাভাস্ক্রিপ্টের যে প্যাকেজগুলো আমরা ডাউনলোড করছি সেই প্যাকেজগুলোর সোর্স কোডগুলো থাকবে। ওকে। সো এটি ইনস্টল হতে থাকুক। সো এটি ইনস্টল হওয়ার পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এমন একটি প্রজেক্ট চলে আসবে। সো আমরা আমি অলরেডি একটি প্রজেক্টের স্ক্যাফোল্ডিং একটি প্রজেক্ট আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং সেখানে আমাদের কিছু ডিজাইন অলরেডি করা আছে আপনাদের শেখানোর সুবিধার্থে। সো এখানে আমি অলরেডি npm ইনস্টল করেছি এবং আমাদের এখানে নোড মডিউলস ফোল্ডারটি কিন্তু আছে। সো এখানে এবার আপনারা দেখবেন যে
আমরা যে ভিউজেস ইনস্টল করেছি ওরা কি বলছে যে এনপিএম রান ফরম্যাট এটি ইউজ করুন। এনপিএম রান ফরম্যাট ইউজ করলে কি হবে, আমরা যে প্রিটিআর ইনস্টল করেছি সেই প্রিটিআর আমাদের কোডগুলো যেগুলো আনফরম্যাটেড অবস্থায় আছে সেগুলো ফরম্যাট করে দিবে। এবং এনপিএম রান ডেভ এই কমান্ডটি ইউজ করে আমাদের প্রজেক্টটি রান করতে হবে। সো এনপিএম রান ডেভ, আমরা যদি একটু আবার প্যাকেজ ডট জেসনে যাই, প্যাকেজ ডট জেসনে গেলে দেখবো যে এনপিএম রান ডেভ ডেভ কমান্ডটিতে কি হয়, ভাইট রান করে। সো ভাইট কি, ভাইট হচ্ছে একটি টুলস যেটি আমাদের ভিউজেস প্রজেক্টটিকে রান করতে, এমনকি হচ্ছে আমরা যে কোডগুলো করব সেগুলো বান্ডেল করে কোডটি একটা সার্ভার আকারে আমাদের ব্রাউজারে দেখাতে সাহায্য করবে। সো আমরা npm run dev কমান্ডটি চালাচ্ছি। সো এইদিকে দেখছি যে আমরা মাত্র যে প্রজেক্টটি ইনস্টল করলাম সেটিরও npm ইনস্টল হয়ে গেছে, এখানে নোড মডিউলস ফোল্ডারটি চলে এসেছে। সো আমরা npm run dev কমান্ডটি এখানেও রান করলাম। ওকে, সো এটি রান করার পর এখানে লোকাল যে আইপিটা দেখাবে এই আইপিতে আমরা হিট করব। সো দেখছি এখানে আমাদের যে ভিউজেস এর যে প্রজেক্টটি সেটি ইনস্টল হয়ে গেছে এবং এখানে কিছু ভিউজেস এর একটা পেজ চলে এসেছে। সো আমরা এই ডিফল্ট পেজটাকে মডিফাই করেছি, মডিফাই করে আমরা মাত্র যে প্রজেক্টটি আপনাদেরকে দেখালাম এটি আমি ক্লোজ করে দিচ্ছি। যে প্রজেক্টে অ্যাকচুয়ালি আপনাদেরকে শেখানো হবে সেই প্রজেক্টটি আমরা ওপেন করছি। ওকে, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। সো এভাবে অ্যাকচুয়ালি আপনারা একটি ভিউজেস এর প্রজেক্ট ইনস্টল করে সেটা রান করতে পারেন। সো আমরা আরো দেখাবো যে একটা প্রজেক্ট কিভাবে হচ্ছে রান করার পর আমাদের এই ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি সেটা এক্সপ্লেন করা হবে। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ, এটার যদি ইন্টারনাল আর্কিটেকচারটা যদি একটু দেখানো হতো যে কিভাবে আসলে এটা তো মেইনলি আসলে জাভা স্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্ক, তো হুম, জাভা স্ক্রিপ্টের সাথে আসলে কিভাবে ফাইনালি মানে এই জায়গায় এসে লোড হচ্ছে, এরকম যদি আর্কিটেকচারটা যদি সেটাই আমাদেরকে দেখানো হতো যেমনটা সেটাই লারাভেলে থাকে আর কি। সেটাই এখন দেখানো হবে। তার আগে আমি জানতে চাচ্ছি এই পর্যন্ত যতটুকু দেখানো হলো এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। তো হ্যাঁ, শুরু। হ্যালো, আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম যে জি, সেটা হচ্ছে জি বলেন। বিটের মাধ্যমে প্রজেক্টটা ইনস্টল করে ভাইট, দেখালে একটু ভালো হতো। জি, কিসের মাধ্যমে প্রজেক্ট ইনস্টল করে দেখালে? বাইট দিয়ে আর কি, যে বাইট দিয়ে প্রজেক্ট ইনস্টল করলে এটা দেখালে ভালো হতো। হ্যাঁ আমরা বাইটে তো দিলে হ্যাঁ এটাই তো ইনস্টল করলাম, ইনস্টল করে ভাইটের মাধ্যমেই তো রান করলাম। আপনি এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছেন? না, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আপনি আছে। সো ডেভ যখন করেছে তখন তো ওই যে ওখানে ফাইলটি তো রান করছে। হুম, আচ্ছা, সো আরেকটা বিষয় যে উনি আর্কিটেকচারটা দেখতে চাচ্ছিল, ওর নাম কি, খুব সুন্দর একটা হালিম ভাই পয়েন্ট মেবি, বলছে যে, হ্যাঁ, হালিম ভাই মেবি দেখতে আলিফ। চেয়েছে। আচ্ছা, আর্কিটেকচারটা যদি ইনিশিয়ালি দেখাইতে যাই তাহলে কিন্তু এই মানে জিনিসটা কমপ্লেক্স মনে হবে। আমরা মনে হয় যে কিছুটা দেখানোর পরে যদি ভিজুয়ালাইজ করা যায় যে এই যে ঘটনাগুলো স্টেপ বাই স্টেপ ঘটতেছে, তাহলে দেখতে এবং মানে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমি ইনিশিয়ালি একটি আর্কিটেকচার আই মিন কিভাবে ভিউজেস নর্মাল একটি জাভাস্ক্রিপ্ট যেভাবে রান করে সেভাবে কিভাবে ভিউজেস এটি রান করছে সেটি আমি এখন দেখাবো। সো আমরা নর্মালি কিন্তু জানি যে নর্মালি একটি এইচটিএমএল ফাইল একটি ফোল্ডার থেকে যদি একটি ফাইলকে একটা সার্ভারে রান করা হয় শুরুতেই সে কোন ফাইলটি রান করে আমরা সকলেই জানি, সে হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল। শুরুতে এই ফোল্ডারে যখন আমরা সার্ভারটি রান করলাম সেখানে ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল, এই ফাইল এটি হচ্ছে এইচটিএমএল ডিফল্ট বিহেভিয়র, আমরা সবাই জানি যারা এইচটিএমএল সিএসএস অথবা জাভাস্ক্রিপ্টে কাজ করেছি। সো ইনডেক্স ডট এইচটিএমএল এখান থেকে হচ্ছে ভিউজেএস এর প্রজেক্টটি শুরু হয়। সো এখানে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটি জাস্ট কিছুই না, সিম্পল একটি এইচটিএমএল ফাইল, তেমন কিছু নেই। এখানে শুরুতেই বডির ভেতরে যেটা আছে সেটা হচ্ছে একটি ডিভের আইডি দেওয়া আছে অ্যাপ, আইডির নামটা হচ্ছে অ্যাপ। এবং এর পরের লাইনেই আছে হচ্ছে একটি স্ক্রিপ্ট ট্যাগ। আমরা সবাই জানি যে কোনো একটি জাভা স্ক্রিপ্টের ফাইল ইম্পোর্ট করার সময় আমাদের হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগে সোর্সের মধ্যে জাভাস্ক্রিপ্ট ফাইলটি ইম্পোর্ট করা লাগে। সো এখানে এই ফাইলটিতে আসা মাত্রই
এখানে যে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে মেইন ডট জেএস যে ফাইলটি, এটি হচ্ছে ইনক্লুড হয়ে যায় এবং রান হয়ে যায়। সো আমরা এরপরই চলে যাচ্ছি মেইন ডট জেএস ফাইলে। ওকে, সো এই হচ্ছে মেইন ডট জেএস ফাইল। সো শুরুতে আপনারা হচ্ছে এতটুকু পর্যন্ত পাবেন। আর উপরে আমরা এখানে ফ্রন্ট এন্ডের এই ডিজাইন গুলো করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করেছি। সো আমাদের বুটস্ট্র্যাপটাও মেইনলি হচ্ছে প্যাকেজ এনপিএম এর মাধ্যমে আমাদের ইনস্টল করা হয়েছে। আপনারা যদি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যান, সেখানে আপনারা কিভাবে এনপিএম এর মাধ্যমে ইনস্টল করতে হয় সেই কমান্ডটি আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা প্যাকেজ ডট জেসনে দেখছি যে বুটস্ট্র্যাপ আইকনস এবং হচ্ছে পপার জেস এটি ইউজ করা হয়েছে। এবং এই ফাইলগুলো আমাদের এরপরেই যে ফাইলটি রান হয় মেইন ডট জেএস, সেই মেইন ডট জেএস এর উপর ইম্পোর্ট করে দেওয়া হয়েছে। এবার শুরুতে যেটি করা হয়েছে সেটি হচ্ছে ভিউ যে আমাদের প্যাকেজটি আছে, সেই প্যাকেজ থেকে ক্রিয়েট অ্যাপ মেথডটি ইম্পোর্ট করা হয়েছে। এবং নেক্সট লাইনে যেটা করা হয়েছে অ্যাপ ডট ভিউ কি? অ্যাপ ডট ভিউ হচ্ছে একটি সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট। শর্টলি আমরা এটাকে বলতে পারি হচ্ছে এসএফসি। ভিউ যেটাকে বলে এসএফসি। সো এসএফসি নিয়ে আমরা আলোচনা করব, তার আগে বলে নিচ্ছি এটি হচ্ছে একটি ভিউ জেএস এর টেমপ্লেট। এখানে মূলত হচ্ছে আমাদের এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট কোডগুলো থাকে। সো এই মেইন ফাইলটা হচ্ছে মেইন ডট জেএস এ ইম্পোর্ট করে নেওয়া হয়। সো ভিউ জেএস থেকে ক্রিয়েট অ্যাপ মেথডটি নিয়ে নেওয়া হচ্ছে এবং অ্যাপ ডট ভিউ এসএফসিটি নিয়ে নেওয়া হচ্ছে। রাউটার সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং সেটা ক্রিয়েট অ্যাপ মেথড দিয়ে ক্রিয়েট করে নেওয়া হচ্ছে। দ্যাট মিনস আমাদের যে এসএফসিটি আছে অ্যাপ ডট ভিউ, এটি ভিউজেস এর ক্রিয়েট অ্যাপ মেথড দিয়ে ক্রিয়েট করে নেওয়া হচ্ছে। এবং তার পরবর্তীতে যেটা করা হচ্ছে, এই যে আমরা ক্রিয়েট অ্যাপ মেথড দিয়ে একটি ভিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, এভাবে ক্রিয়েট করলে সেটাকে আমরা বলি হচ্ছে ভিউ ইনস্ট্যান্স। এভাবে যে ভিউ ইনস্ট্যান্সটি ক্রিয়েট করলাম, সেই ইনস্ট্যান্সটি মাউন্ট করে দেওয়া হচ্ছে। একটি অ্যাপ থেকে একটি মাউন্ট মেথড ইউজ করা হচ্ছে। এবং মাউন্ট করলে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আইডি অ্যাপ। দ্যাট মিনস শুরুতেই আমরা যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি দেখেছিলাম, যেখানে একটি ডিভ আছে অ্যাপ, এই অ্যাপের মধ্যে আমাদের এসএফসি সিঙ্গেল ফাইল কম্পোনেন্টের যে কোডটা আছে সেটা ভিজুয়ালাইজ করা হচ্ছে, রান করে দেওয়া হচ্ছে। সো এটি হচ্ছে মেইন মেকানিজম, ইনিশিয়াল একটি মেকানিজম, যেভাবে হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে স্ক্রিপ্ট ফাইলে মেইন ডট জেএসটা লোড হচ্ছে। আপনারা চাইলে ম্যানুয়ালি অন্য ফাইল নাম দিয়ে বানিয়ে সেটিও এখানে ইনক্লুড করে দিতে পারেন, সেম ভাবেই কাজ করবে। এবং সেই ফাইলে আমরা ভিউয়ের ভিউয়ের কোর যে ক্রিয়েটার মেথডটি আছে, সেই মেথড দিয়ে একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, ভিউ ইনস্ট্যান্স। এবার সেই অ্যাপটি মাউন্ট করে দেওয়া হচ্ছে ঠিক এই অ্যাপ আইডি ডিফটাতে। এবার আমি আরেকটি জিনিস মেনশন করতে চাই, সেটি হচ্ছে এখানে মূলত একটি মাত্র ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে। আমাদের নর্মালি যে ভিউজেস এর প্রজেক্টগুলোতে আমরা কাজ করি, একটি ইনস্ট্যান্স থাকে, কিন্তু চাইলে একাধিক ইনস্ট্যান্সও ক্রিয়েট করা যায়। সো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, অ্যাপ ডট ভিউ এটা কি হ্যাঁ, মূলত রাউটারের টেমপ্লেট সঙ্গে ফাইলটা? কানেকশনটা কিভাবে সরি হবে? সরি একজন বলেন ফার্স্টে, এক এক করে শুনি। আচ্ছা, অ্যাপ ডট ভিউ এটা মূলত টেমপ্লেট ফাইলটা। রাইট। আচ্ছা, অ্যাপ ডট ভিউতে জানো ওখানে কি কি আছে দেখি। ওকে, সো অ্যাপ ডট ভিউতে কি কি আছে সেটা দেখানো হবে, সেটা আমরা সিকোয়েন্সিয়ালি আসবো। জাস্ট ধরে নেন এটা হচ্ছে, এবং এটা পুরোপুরিভাবে এক্সপ্লেইনও করা হবে। আমরা মেইনলি কাজ করব এখানেই। আমি রিকোয়েস্ট করব শুরুতে এটি আগে বুঝতে চায়েন না, আচ্ছা জাস্ট বুঝে নেন এটা কিভাবে মাউন্ট করা হচ্ছে, ভিউয়ের যে আর্কিটেকচারটা সেটা কিভাবে কাজ করতেছে সেটা জাস্ট একটু বোঝার ট্রাই করেন শুরুতে। আচ্ছা, এখানে মূলত স্ক্রিপ্ট এবং এইচটিএমএল গুলো আছে, আর সিএসএস যদি লিখতে চাই। সিএসএসটা নিচে লিখতে হয়, সেটার জায়গা আছে, এবং এটি ইন ডিটেইল এক্সপ্লেইন করা হবে। ঠিক আছে। ওকে, সো এবার হচ্ছে এটি এখানে মাউন্ট করে দেওয়া হলো। যদি আমরা চাই একাধিক ইনস্ট্যান্স, এভাবে ক্রিয়েট অ্যাপ দিয়ে একাধিক ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমরা চাইলে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে এভাবে আমরা হচ্ছে বিভিন্ন আইডির মধ্যে, বিভিন্ন ডিভের মধ্যে সেটা মাউন্ট করে দিতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী স্টাইল করে নিতে পারবো। এবার আমরা হচ্ছে ভিউ এর যে কোড, এটি দুটি স্টাইলে লিখতে পারি, দুটি এপিআই স্টাইলে আমরা সেটি লিখতে পারি। সেটি হচ্ছে অপশন এপিআই এবং কম্পোজিশন এপিআই। আমরা মূলত কম্পোজিশন এপিআইটি ইউজ করব।
সেটি কি কেন ইউজ করব সেটিও আপনাদেরকে বলা হবে, বাট তার আগে আমরা হচ্ছে আপনাদেরকে ভিউ এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেটির সাথে পরিচিত করতে চাই। সো ভিউ এর অফিসিয়াল ডকুমেন্টেশনটা আপনারা খুঁজে পাবেন, জাস্ট সিম্পলি ভিউজেস লিখে সার্চ করবেন এবং ফার্স্টে যে ইউআরএলটি পাবেন সেখানে ঢুকে যাবেন। এখানে এটি হচ্ছে ভিউয়ের অফিসিয়াল সাইট, এবং গেট স্টার্টেড এখানে ক্লিক করে আমরা এদের অফিসিয়াল ডকুমেন্টেশনটিতে চলে যেতে পারি। এটি হচ্ছে ভিউয়ের অফিসিয়াল ডকুমেন্টেশন। আমার কাছে পার্সোনালি এটি অনেক ইজি মনে হয়। আপনারা যে কেউ চাইলে এখান থেকে ডকুমেন্টেশন থেকে আপনাদের প্রয়োজনীয় যা কিছু শিখতে চান সবকিছু এখান থেকে শিখতে পারবেন। সো এখানে যদি আপনারা লক্ষ্য করেন এদের এপিআই প্রেফারেন্স, এখানে অপশন এপিআই এবং কম্পোজিশন এপিআই আছে। ওরা বাই ডিফল্ট আমাদেরকে সাজেস্ট করছে যে কম্পোজিশন এপিআইটি ইউজ করার জন্য, এবং আমরাও কম্পোজিশন এপিআই ইউজ করব। শুরুতে আপনাদের মনে হয়তো কোশ্চেন জাগতে পারে যে অপশন এপিআই, কম্পোজিশন এপিআই, এইগুলো জিনিসগুলো আসলে কি। এগুলো হচ্ছে কোড লেখার স্টাইল। আমরা বেসিক্যালি কম্পোজিশন এপিআই ইউজ করব। কম্পোজিশন এপিআই ইউজ করার অনেকগুলো কারণ আছে, আমি শুরুতে মাত্র দুইটি কারণ মেনশন করতে চাই কেন আমরা ইউজ করছি। কজ কম্পোজিশন এপিআই তে এটি হচ্ছে রুট লেভেল এপিআই রাইটিং স্টাইল, যেটি হচ্ছে ভিউজেস ইন্টারনালি ইউজ করে, এবং অপশন এপিআই এই কম্পোজিশন এপিআইটিকেই ইউটিলাইজ করে এবং উপরে একটি অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার দেয়। এবার আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ভিউজেস বাই ডিফল্ট কম্পোজিশন এপিআই ইউজ করার জন্য প্রেফার করছে। সো যে কারণে আমরা কম্পোজিশন এপিআইটি ইউজ করব। ওকে, সো এবার আমরা ডিরেক্টলি আমাদের স্টার্টার প্রজেক্টটিতে চলে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের স্টার্টার প্রজেক্ট। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে একটি ব্লগ সাইডের একটি ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ব্যাট ব্লগ। আর এখানে আমরা মাল্টিপল পোস্ট দেখতে পাচ্ছি। সো ওভার দ্য কাউন্টার আমরা এই প্রজেক্টে নতুন নতুন পোস্ট ক্রিয়েট করব। আমরা এখানে কমেন্ট দেওয়ার অপশন নিয়ে আসব, আমরা এখানে লাইক অপশনগুলোকে কাজ করাবো, ডিলিট অপশনটাকে আমরা কাজ করাবো। সো এরকম আবার হচ্ছে এক সময় আমরা যখন ভিউ রাউটার কিংবা মাল্টিপল কম্পোনেন্ট দেখাবো সেখানে লগ ইন লগ আউট অপশনও জাস্ট এমনি স্যাম্পল আকারে দেখানো হবে, বিকজ লগ ইন লগ আউট তো বেসিক্যালি হচ্ছে সার্ভার থেকে হয়, বাট আমরা ফ্রন্ট এন্ডে এটি একটি জাস্ট স্যাম্পল দেখানোর ট্রাই করব। সো এবার আর দেরি না করে আমরা ডিরেক্টলি হচ্ছে যেটি করব ভিউজেস এর কোডের মধ্যে চলে যাই। তার আগে আমি একটু বলতে চাই যে ভিউজেস এর টেমপ্লেট সিনট্যাক্সটি, যেটি এক ভাই কিছুক্ষণ আগে আমাকে কোশ্চেন করলেন, সেটি আমি এক্সপ্লেন করব। সো ভিউজেস যে সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট ইউজ করে, শর্টে যেটাকে বলা হয় হচ্ছে এসএফসি। সো এই হচ্ছে সেই সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট। এবার এখানে ভিউজেস যেটা করে সেটা হচ্ছে টেমপ্লেট সিনট্যাক্স ইউজ করে। টেমপ্লেক্স টেমপ্লেট সিনট্যাক্সটি কি? সেটি হচ্ছে ভিউয়ের প্রতিটি সিঙ্গেল ফাইল কম্পোনেন্টে একটি স্ক্রিপ্ট ট্যাগ থাকে। সেই স্ক্রিপ্ট ট্যাগে আমরা জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেই কোডগুলো লিখি। আদার ওয়েতে আমরা বলতে পারি যে এখানে স্টেটগুলোকে স্টেট অর বিভিন্ন মেথড ডিফাইন করা হয়। এবার যে স্টেটগুলো ডিফাইন করা হয় সেই স্টেটগুলো আমরা যে টেমপ্লেট পোর্শন আছে, দ্যাট মিনস যেখানে আমাদের এইচটিএমএল কোডগুলো থাকে, সেই স্টেটগুলো অথবা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলগুলো আমরা হচ্ছে এই এইচটিএমএল এর মধ্যে ইউজ করি। এবং ডাইনামিক্যালি আন্ডার দ্য হুড ভিউজেস যেটা করে এটাকে বাইন্ড করে, এবং বাইন্ড করে সেই স্টেট অনুযায়ী এই টেমপ্লেটটিকে রেন্ডার করে ডাইনামিক ভ্যালুগুলো এই টেমপ্লেটে বসিয়ে দেয়। এবং আলটিমেটলি আমরা এই স্টেটের মধ্যে যে ভ্যালুগুলো ডিফাইন করব সেই ভ্যালুগুলো আমাদের এইচটিএমএল কোডের মধ্যে দেখা যাবে, এবং আমরা চেঞ্জ করলে সাথে সাথে অটোমেটিক্যালি ভিউ এটা টেমপ্লেটের মধ্যে রেন্ডার করে দিবে এবং চেঞ্জ আকারে আমরা দেখতে পাবো। ট্রেডিশনাল জাভাস্ক্রিপ্টে আমাদের যেভাবে এলিমেন্ট ধরে ধরে চেঞ্জ করতে হয় সেটি আর করা লাগবে না। সো সেটা আমরা দেখবো। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো আই হোপ কারো কোনো কোশ্চেন হ্যাঁ, নাই। আমার একটা কোশ্চেন আছে। ওকে, জি আচ্ছা, জি। নর্মালি হচ্ছে আমরা যেমন রুট লিখি, বাট এখানে ওই যে আমরা জাস্ট রাউটারটাকে পাওয়া দিছি, বাট রুটটা আমরা কোথাও লিখিনি। এই রুট জিনিসটা বলতে রুট বলতে কি বোঝাতে চাচ্ছেন? কোথায় রুট লিখেছি? রুট পাথ যেটা আমরা মেইন ডট জেএস এ যান। মেইন ডট জেএস, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ডট ইউজ রাউটার। রাইট। হ্যাঁ, এটা আসলে আমরা আমরা একটা পাথটা আমরা দেখাচ্ছি কোথায়, যে আচ্ছা, এই সো ব্লকটাতে আমরা রেন্ডার করতেছি এটার পাথটা। আপনার কোশ্চেনটি আমি বুঝতে পেরেছি, যে এখানে আমরা রাউটার ডিফাইন করেছি। আমাদের তো বিভিন্ন রাউট হওয়ার কথা ছিল, যেখানে যে রাউটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইউআরএল এ গেলে সেটা কোথায় যাচ্ছে। এবং আপনি দেখেছেন যে এখানে আমরা একটি রাউটারও হচ্ছে ইন্ট্রোডিউস করিয়েছি।
বাট শুরুতেই আপনাদেরকে এই রাউটারের কনসেপ্টটি বোঝাবো না, এটি আমাদের পরবর্তীতে আরেকটি চ্যাপ্টার আছে, ভিউ রাউটারের উপর ডেডিকেটেডলি একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে রাউটারের কাজগুলো দেখানো হবে। বাট শুরুতে আমরা এখানে জাস্ট একটি রাউট ইউজ করবো, সেটা হচ্ছে একদম রুট পাথটি। এখানে কোনো অন্যান্য যে পাথ হতে পারে, এক্সাম্পল লেটস সে এক্সাম্পল পাথ, এই পাথগুলো আমরা ইউজ করব না শুরুতে। পরবর্তীতে এগুলোর কাজ দেখানো হবে। শুরুতে আমাদের জাস্ট সিম্পল একটি ফাইল, যে ফাইলে আমরা ভিউজেস এর বিভিন্ন মেথড, বিভিন্ন স্টেটমেন্ট এগুলো দেখাবো। আচ্ছা, এখানে আমার আরেকটা পয়েন্ট এক আছে, সেটা এক হচ্ছে কথায় বলতে গেলে রাউটারটি পরে দেখানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাই, নেক্সট আচ্ছা কোশ্চেন। আসিফ ভাই, আমার হুম এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যখন প্রথমে এই সাইটে ঢুকছি হুম তখন একটা লোড নিছে, হুম রাইট? তা রাইট। এই যে এই লোডটা কি আমরা ভিউ দেখ হ্যান্ডেল করতে পারবো, যে প্রথম অবস্থায় লোড নিবে না? আচ্ছা, সো লোড নেওয়া বলতে কি, এই যে আমি যখন পেজটা রিফ্রেশ করলাম এই লোডটা নেওয়ার কথা হুম বলছেন? হুম। এই হ্যাঁ, লোড। মানে শুরুতে হুম যখন আমরা প্রজেক্টটা ওপেন করতেছি সে কিন্তু হুম। একটা লোড নিয়ে এই কন্টেন্ট গুলো আসতেছে, সো কিন্তু তারপরে মধ্যে আমরা যখন ক্লিক করতেছি বলতেছেন যে এর পরবর্তীতে আমরা এই যে লাইক, ডিলেট এগুলো আছে ভিউ দিয়ে আনতেছি, কিন্তু ওই যে রাইট। শুরুতে যে লোডটা নিচ্ছে হুম। ওটা কি ভিউ দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারবো কিনা? হ্যান্ডেল বলতে আপনি লোডটাকে বাদ দিতে পারবেন না। এটা আসলে ভিউজেসটা কি, ভিউজেস তো আসলে জাভাস্ক্রিপ্ট। এটা একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। আলটিমেটলি এখানে একটা এইচটিএমএল পেজ লোড হচ্ছে, এবং এইচটিএমএল পেজে ভিউজেসে আমরা যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখছি সেগুলো আন্ডার দ্য হুড বাইন্ড হচ্ছে, এবং টেমপ্লেট সিনট্যাক্সে সেগুলোকে অটোমেটিক্যালি রেন্ডার করা হচ্ছে, দেন আমরা শো করছি। বাট আলটিমেটলি কিন্তু লোড হচ্ছে একটি এইচটিএমএল ফাইল এবং সাথে নেসেসারি সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কোডগুলো। এগুলো তো লোড করতেই হবে। নর্মাল ট্রেডিশনাল যে ব্রাউজারের যে একটা মেকানিজম, আপনাকে একটি ফাইল শুরুতে লোড করতেই হবে, না হলে আপনি কোডগুলো রান হবে কিভাবে, কোডগুলো লোড হবে কিভাবে? তারপর ওকে, আমরা গট হচ্ছে ইট। ভিউ এর ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক ওকে, আছে। তো এবার আমরা ভিউ এর যে আমাদের ফিচারগুলো আছে, আই মিন যেভাবে আমরা কাজ করব সেগুলো একদম একদম ডিরেক্টলি কোডের মধ্যে দেখার ট্রাই করব। সো আমরা শুরুতেই হচ্ছে একটি আমাদের রিঅ্যাক্টিভ স্টেট কি সেটি আমরা বুঝে নিব। সো এই যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ, এই স্ক্রিপ্ট ট্যাগে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখবো এখন। সো এখানে আমি নর্মালি জাভাস্ক্রিপ্টের মতো, সবাই একটু খেয়াল করবেন, আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ধরেন ভ্যারিয়েবল, আচ্ছা আমার কো পাইলট এখানে ইউজ করা আছে, আমি কো পাইলটটি ডিসেবল করে দিচ্ছি। ওকে ওকে। সো এখানে আমি একটি ভ্যারিয়েবল নিচ্ছি, যে লেটস সে ইউজার নেম, ইউজার নেম ইউজার নেম দিলাম আসিফ মল্লিক। ওকে, সো এটি যদি আমরা কনসোলে লক করি, আমি শুরুতেই ধরে নিচ্ছি যে আপনারা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে যে বেসিক বেসিক আইডিয়াগুলো আছে সেগুলো আপনাদের আছে। যেমন হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং সেই ভ্যারিয়েবল কনসোলে লক করা। সো এইবার যদি আমরা দেখি, পেজটা লোড হওয়ার পর পেজটা লোড হওয়ার পর আসিফ মল্লিক এটি কিন্তু কনসোলে লক করছে, দ্যাট মিনস আমাদের ভ্যারিয়েবল সাকসেসফুলি ডিক্লেয়ার হচ্ছে। বাট আমাদের মাথায় রাখতে হবে, এই যে ভ্যারিয়েবলটি আমরা ডিক্লেয়ার করলাম এটি একটি ভ্যারিয়েবল, নর্মালি আমাদের ডাটা দেখাচ্ছে, বাট এটি কিন্তু রিঅ্যাক্টিভ না, এটি কিন্তু একটি রিঅ্যাক্টিভ স্টেট না। দ্যাট মিনস আমরা যদি এই ভ্যারিয়েবলটি আমাদের এই টেমপ্লেটের মধ্যে ইউজ করি, দেখাবে দেখাবে বাট এটি হচ্ছে পরবর্তীতে এটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, আই মিন দ্যাট মিনস রেন্ডার হবে না। সো রেন্ডার হওয়ার জন্য কি করতে হবে, এজন্য আমাদের ইউজ করতে হবে একটি ট্যাগ যেটির নাম হচ্ছে রেফ, রেফ মেথডটি ইউজ করতে হবে। সো শুরুতে আমরা দেখেন এখানে ভিউ থেকে, ভিউ এর প্যাকেজটি থেকে রেফ মেথডটি ইম্পোর্ট করে নিয়েছি, এবং এটা ইউজ করে আমরা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করব। সেটা কিভাবে করব, জাস্ট সিম্পলি এই রেফ মেথডটি ইউজ করব, ইউজ করে ভেরিয়েবলের যে ভ্যালুটি ভিতরে রেখে দিলাম। ওকে, এইবার এই ইউজার নেমটি আমরা আমাদের প্রজেক্টে ঠিক এখানে যেমন নাম দেওয়া আছে স্ট্যাটিক্যালি জন্ডো, এখানে আমরা প্লেস করে দেখবো যে অটোমেটিক্যালি ডাটা কি এখানে দেখাচ্ছে কি না। ওকে, সো এবার আমরা জন্ডো, এবার এখানে আমরা যেটা করব সেটি হচ্ছে টেক্সট ইন্টারপোলেশন ইউজ করব। আচ্ছা, আমার কো পাইলটটি এখনো ডিসেবল হয়নি। ওকে, ঠিক আছে, আমরা টেক্সট ইন্টারপোলেশন ইউজ করব। টেক্সট ইন্টারপোলেশন কি, টেক্সট ইন্টারপোলেশনের টেক্সট ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা হচ্ছে
আহ, এই যে ভ্যারিয়েবলটি ইউজার নেম, এটি হচ্ছে এখানে দেখাতে পারবো। সেটা কিভাবে? ইউজার নেম, ইউজার নেম। এবার যদি আমরা দেখি, ওকে, আমরা কি রাইট প্রজেক্টটি রান করেছি? ইউজার নেম, ইউজার নেম, ওকে, হ্যাঁ, আসিফ মল্লিক, এটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এবার এই যে আসিফ মল্লিক লেখাটি, এটি কিন্তু স্ট্যাটিক্যালি নয়, একদম আসছে আমাদের স্ক্রিপ্টে, আমাদের স্টেট থেকে। দ্যাট মিনস হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্টেট থেকে আসছে, ভিউ স্টেট থেকে। ওকে, এই গেল একটা বিষয়। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ডাটা আমাদের টেমপ্লেটে দেখাতে পারি। এবার হচ্ছে আমরা দেখব যে একটি ফিচার আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। সেটি হচ্ছে আমরা চাই যে যখন এই যে লাইক, এই লাইক মেথডটি কিন্তু আসলে কাজ করছে না, এবং এখানে 3 লাইকস এটি হচ্ছে বাই ডিফল্ট স্ট্যাটিক্যালি বসানো আছে। আমরা চাই এটিকে হচ্ছে অটোমেটিক করতে, যেমন 3 লাইকসটা এটা আমরা ডাইনামিক করতে চাই। সেক্ষেত্রে আমরা আবার টেক্সট ইন্টারপোলেশন ইউজ করব। ইউজ করে আমরা লেটস সে এখানে বলে দিচ্ছি যে কনস্ট্যান্ট লাইক কাউন্ট, লাইক কাউন্ট। আমরা অবশ্যই এই সমস্ত বিষয়ে রেফ ইউজ করব। রেফ ইউজ বাই ডিফল্ট শুরুতে 0 থাকবে, 0 দিয়ে দিলাম। এবং লাইক কাউন্টটা আমাদের যে শুরুতে যে পোস্ট আছে 3 লাইকস, এখানে বসিয়ে দিলাম। এবং আপনারা এই সিনট্যাক্সটি একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে হচ্ছে কার্লি ব্রেসেস, ডাবল কার্লি ব্রেসেসের ভিতর আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটি লিখতে হয়। লিখলে জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি এই ভ্যালুটি টেমপ্লেটের মধ্যে, এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে রেন্ডার করিয়ে নেয়। সো এবার যদি আমরা ব্রাউজারে দেখি, এবং হোয়াইট কিন্তু এটাকে অটোমেটিক্যালি আপডেট করে নিচ্ছে। আমরা যখনই কোনো এখানে ভিউতে, আই মিন কোডে চেঞ্জ করছি, অটোমেটিক্যালি কিন্তু হোয়াইট এটাকে রিস্টার্ট করছে। হোয়াইট, আবারও বলছি, একটি প্যাকেজ যেটা আমাদের হচ্ছে এই আমাদের ভিউয়ের প্রজেক্টটি রান করতে হেল্প করে। ওকে, সো এবার দেখেন এটি কিন্তু 0 লাইকস, এটি কিন্তু ডাইনামিক্যালি আসছে। তার মানে কি পেজ রিফ্রেশ ছাড়াই কি ও অটোমেটিক্যালি করে নিচ্ছে, অটোমেটিক্যালি আপডেটেডটা দেখাচ্ছে, নাকি পেজ শুরুতে একবার? শুরুতে পেজ রিফ্রেশই হবে, বাট এখনো তো আমরা কোনো অ্যাকশন পারফর্ম করিনি। অ্যাকশন পারফর্ম করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এটি হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে, রাইট? হুম। ওকে, সো আই থিঙ্ক একটু আমরা যদি দেখি যে কিভাবে লাইক দেওয়ার পর আমরা এটার কাউন্টটাকে বাড়াবো, লাইক কাউন্টটা বাড়াবো, দেন আমরা বুঝতে পারবো যে কিভাবে পেজ রিফ্রেশ ছাড়াই অটোমেটিক্যালি এই কাজগুলো করা যাচ্ছে। সো লেটস সে আমরা এখন দেখি। সো আমরা লাইক কাউন্টে অটোমেটিক্যালি দেখাচ্ছি। এবার আমরা কি চাই? এবার আমরা চাচ্ছি যে আমরা যখন এই লাইক বাটনে ক্লিক করব, এই কাউন্টটা বাড়বে। 0 লাইকস আস্তে আস্তে 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে। সো তার আগে আমি বলে নিচ্ছি, আমরা কিন্তু এখানে দেখলাম যে কিভাবে রিঅ্যাক্টিভ ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি, একটা স্টেট কিভাবে ডিক্লেয়ার করতে পারি। ঠিক সেভাবে আমরা এখন দেখবো যে আমরা কিভাবে একটি মেথড ডিক্লেয়ার করতে পারি, একটি ফাংশন, একটি মেথড, যেটাকে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল টেমপ্লেট থেকে কল করা যাবে। তো জাস্ট সিম্পলি যেভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখি, সেভাবে একটি ফাংশন লিখছি, সেম সিনট্যাক্স। এবার ফাংশনের মধ্যে আমরা লিখে দিচ্ছি ইনক্রিজ লাইক কাউন্ট, একটা মেথড, এটা ডিক্লেয়ার করলাম। এই মেথডটা কি করবে? এই মেথডটা যেটা করবে, এই লাইক কাউন্ট যে স্টেটটি আছে আমাদের, এটিকে 1 বাড়িয়ে দিবে। প্রতিবার এই মেথডটা কল করার সাথে সাথে লাইক কাউন্ট 1 বেড়ে যাবে। এবার আমাদের নর্মালি যে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল গুলো থাকে, সেই ভ্যারিয়েবল গুলো আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। বাট লাইক কাউন্ট অথবা ইউজার নেম, এই যে রিঅ্যাক্টিভ স্টেট গুলো আছে, সেগুলো আমরা স্ক্রিপ্ট ট্যাগ থেকে অ্যাক্সেস করতে চাইলে অবশ্যই লাইক কাউন্ট ডট ভ্যালু দিয়ে অ্যাক্সেস করতে হবে। কেন ডট ভ্যালু দিয়ে অ্যাক্সেস করতে হবে? চলুন আমরা হচ্ছে এটি একটু লক করে দেখে নিচ্ছি। লাইক কাউন্ট, সো আমরা যদি দেখি, লাইক কাউন্টটি হচ্ছে এই যে একটা অবজেক্ট, রেফারেন্স অবজেক্ট, যেটি ভিউজেস অটোমেটিক্যালি ক্রিয়েট করেছে, এবং এটাও ম্যানেজ করে যে এই যে স্টেটটা চেঞ্জ হলো কিনা, চেঞ্জ হয়েছে কিনা, এই ট্র্যাকটা রাখার জন্য। এখন কি টেমপ্লেটে সেটা রেন্ডার করতে হবে কিনা, এই ট্র্যাকটা রাখার জন্য ও এই অবজেক্টটাকে যখন আমরা রিঅ্যাক্টিভ বানাই, এই ভ্যারিয়েবলটাকে, সেটাকে হচ্ছে ও এই অবজেক্টের মোড়কে আটকিয়ে দেয়। এবং এই অবজেক্টের মধ্যে, এবার লাইক কাউন্টটা হচ্ছে একটি অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আছে একটি ভ্যালু নামে একটি প্রপার্টি আছে।
এই ভ্যালু প্রপার্টি ইউজ করে আমরা এর ভ্যালু অ্যাক্সেস করতে পারবো কিংবা মডিফাই করতে পারবো। ওকে, সো আমরা লাইক কাউন্ট ডট ভ্যালু যেটা করে দিচ্ছি, ইনক্রিমেন্ট করে দিচ্ছি, প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এবার ইনক্রিজ লাইক কাউন্ট, এটি আমরা ইউজ করব হচ্ছে লাইক বাটনটি ক্লিক হলে। সো এখানে আমরা নতুন আরেকটি বিষয়ের সাথে আপনাদেরকে পরিচিত করাতে চাই, সেটি হচ্ছে ইভেন্ট লিসেনার। লাইক বাটনে আমরা একটি ইভেন্ট লিসেনার অ্যাড করব। কি ইভেন্ট লিসেনার অ্যাড করব? আমরা জাভাস্ক্রিপ্টে সবাই ইভেন্ট লিসেনার অ্যাড করেছি। আমরা যেটা করতাম, একটি এলিমেন্টকে পিক করতাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অর ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে একটি এলিমেন্টকে ধরতাম, ধরার পর ডট ক্লিক একটা ইভেন্ট লাগাতাম, অর অন ক্লিক ইভেন্ট ইউজ করতাম। সো এখানে আমাদেরকে যে স্টেটমেন্টটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ভি অন। আমরা এখানে লিখবো, দেখ সবাই একটু খেয়াল করবেন, আমরা ডিরেক্টলি এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে লিখছি ভি হাইফেন অন। ভি অন এর মধ্যে আমরা ডিরেক্টলি মাত্র যে ফাংশনটি ক্রিয়েট করলাম, মেথডটি ক্রিয়েট করলাম, নাম হচ্ছে ইনক্রিজ লাইক কাউন্ট, সেটি ইউজ করব। ইনক্রিজ লাইক কাউন্ট এই মেথডটি ইউজ করলাম। সো এবার দেখি কি হচ্ছে। ইনক্রিজ লাইক কাউন্ট ইউজ করলে, লাইক বাটনে ক্লিক করলে কি হবে, সরি ভি অন, এখানে আমাদের ইউজ করতে হবে ক্লিক। ভি অন ক্লিক কি করলে, ক্লিক করলে ভি অন ক্লিক, ক্লিক ইউজ করলে আমাদের যেটা হবে, ইনক্রিজ লাইক কাউন্ট এই মেথডটি কল হচ্ছে। So, এই মেথড কল হয়ে কি হচ্ছে, লাইক কাউন্টের ভ্যালু 1 বেড়ে যাচ্ছে। এবার এই সেম লাইক কাউন্টের ভ্যালুটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দ্যাট মিনস কি, লাইক কাউন্ট এক এক করে বেড়ে যাওয়ার কথা। সো চলুন আমরা কোডে এটি দেখে নিই। সরি, লাইক কাউন্ট লাইক কাউন্ট আমরা ইউজ করেছি, তো লাইকস জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, ভাইয়া হচ্ছে অ্যাট দ্য রেট লিখতে মনে হয় ভি লেখা, ভি অন লেখার দরকার পড়ে না। সরি, এট দ্য রেট কাটতে হলো অন যে ক্লিক। ওকে, ভি অন ক্লিক। আমরা এটাকে চাইলে শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারি, যেটা হচ্ছে at the rate। অ্যাট দ্য রেট দিয়ে ইউজ করতে পারি। অ্যাট দ্য রেট ইউজ করলে এটি হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি হিসেবে কাজ করবে। ইমরান কি যেন বলতেছিলেন? ওকে, সো এবার যদি আমরা দেখি, লাইক বাটনটিতে ক্লিক করলে 1 বেড়ে যাচ্ছে, আবার যদি ক্লিক করি এটা 2 হয়ে যাচ্ছে, ক্লিক করলে 3 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের ফাংশনটি কাজ করছে। ওকে, ইমরান ইমরান কি যেন বলছিলেন? হ্যাঁ, ইমরান কিছু বলতেছিলেন? কেউ কি কিছু বলবেন? না, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। ওকে, শুরুতে আমি যেটি দেখানোর ট্রাই করেছিলাম, নর্মালি এটা লিখতে হয়েছে এভাবে, ভি অন কোলন, তারপর হচ্ছে ক্লিক। দ্যাট মিনস ভি অন ক্লিক, এভাবে আমরা হচ্ছে লিসেনারটি ইউজ করলাম এবং ইনক্রিজ লাইক কাউন্ট মেথডটি কল করছি। আর এটিকে শর্ট হ্যান্ড একটি প্রপার্টি ইউজ করা যায়, সেটি হচ্ছে অ্যাট দ্য রেট। আমরা চাইলে এভাবে লিখতে পারি, আবার সিম্পলি হচ্ছে অ্যাট দ্য রেট ইউজ করতে পারি। ইউজ করে আমরা লাইক কাউন্ট সেম কাজটি করবে। এবং আমি আরেকটি জিনিস দেখাতে চাই, শুধু এটাই নয়, আমরা চাইলে এই ক্লিক ইভেন্টের মধ্যে এখানে ডিরেক্টলি এইচটিএমএল টেমপ্লেটে চাইলে আমরা জাভাস্ক্রিপ্ট কোডও লিখতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা লাইক কাউন্ট দেন প্লাস প্লাস, ডিরেক্টলি এখানেও আমরা কিন্তু প্লাস করে দিতে পারি। সেক্ষেত্রে যদি আমরা শুরু থেকে দেখি, 1 2 3 কাজ করছে, ফাইন। সো ঠিক এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে, লেটস সে আমরা একটি জিনিস ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের লাইক কাউন্ট যদি শুরুতে
জিরো থাকে, আমরা এখানে জিরো লাইকস না দেখিয়ে দেখাবো হচ্ছে নো লাইকস। দ্যাট মিনস এখানে আমরা কিন্তু একটি একটি কন্ডিশনাল স্টেটমেন্টের কনসেপ্ট নিয়ে আসছি। আমরা জানি, যারা আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করেছি। রাসেল রানা মেবি কোশ্চেন করতে চান, আপনি চাইলে কোশ্চেনটি করতে পারেন। আচ্ছা, আমরা যখন মেথডের মধ্যে যখন লিখছিলাম তখন লাইক কাউন্ট একটু কি করে যাবেন? হ্যাঁ, আচ্ছা, একটু উপরে আচ্ছা, এখানে আমরা যখন উপরে যখন লিখছিলাম ফাংশনের ভিতরে ইনক্রিমেন্ট কাউন্ট, ইনক্রিজ লাইক কাউন্ট। চেঞ্জেস রাখে এখানে আমরা ওই ভ্যালুটা লাইক কাউন্ট ডট ভ্যালু, বাট হ্যাঁ, আমরা যখন ডমের ভিতরে লিখছি মানে টেমপ্লেটের ভিতরে লিখছি তখন আমরা প্লাস প্লাস দিলে হচ্ছে। এই দুইটার রাইট, মধ্যে আসলে কোনো কাজ হচ্ছে কিনা এক্সট্রা এটা একটু বোঝাতে রাইট। পারবেন? এটা আমি হচ্ছে আপনাদের একটু ভালো কোশ্চেন করেছেন, এটাই আমি আপনাকে বোঝাচ্ছি। সেটি হচ্ছে এটি আমাদের কম্পোজিশন এপিআই এ যখনই আমরা নর্মাল লেটসে একটি ভেরিয়েবল ইউজ করলাম লাইক কাউন্ট, ঠিক আছে। এই লাইক কাউন্ট ভেরিয়েবলটি আমরা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে দেখতে পাবো। আমরা চাইলে টেমপ্লেটেও ইউজ করতে পারবো, বাট এটি রিঅ্যাক্টিভ হবে না। সো ভিউজেস কিভাবে এটাকে রিঅ্যাক্টিভ করেছে, আমি অলরেডি একবার কনসোলে লক করে দেখিয়েছি। এই যে লাইক কাউন্ট, আমরা যখন এটিকে একটি রিঅ্যাক্টিভ স্টেট রেফ মেথডটি ইউজ করে একটি রিঅ্যাক্টিভ স্টেটে কনভার্ট করলাম, তখন ও এই ভ্যালুটিকে ভিউজেস একটি অবজেক্টে কনভার্ট করেছে। এই অবজেক্টে ও বিভিন্ন মেথড ইন্টারনালি ইউজ করছে এই ভ্যালুটা কি চেঞ্জ হলো কিনা সেটি ট্র্যাক করার জন্য। যখনই এটি চেঞ্জ হচ্ছে তখন ও এটা টেমপ্লেটের মধ্যে আপডেট করে দিচ্ছে, দ্যাট মিনস টেমপ্লেটটি রিরেন্ডার করাচ্ছে। এবার আমি আসছি কেন আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এটা ডট ভ্যালু দিয়ে ইউজ করতে হলো, আর কেন টেমপ্লেটের মধ্যে এটি ডিরেক্টলি আমরা ভ্যালু ছাড়া ইউজ করলেই পাচ্ছি। সো এটি বোঝাতে চাইলে শুরুতেই বুঝতে হবে এই টেমপ্লেটের ভিতরে ভেরিয়েবল গুলো কিভাবে আসছে সেটি কিন্তু আমাদের হাতে নেই। এই ভ্যালুগুলো টেমপ্লেটের মধ্যে কিন্তু আমরা নর্মালি পাস করাইনি। জাভাস্ক্রিপ্টে আমরা নর্মালি কি করতাম, জাভাস্ক্রিপ্টে কিন্তু এই ভ্যালুগুলো আমাদের এই এইচটিএমএল এলিমেন্ট গুলো ধরে দেন চেঞ্জ করা লাগতো। বাট সেগুলো কিন্তু এখন অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আন্ডার দ্য হুড ভিউজেস এই ভ্যালুগুলো টেমপ্লেটে পাস করাচ্ছে, টেমপ্লেটে রেন্ডার করাচ্ছে। সো ভিউজেস যখন এই ভ্যালুটা এই অবজেক্টটা টেমপ্লেটে রেন্ডার করায়, তখন ও জাস্ট এই ভ্যালুর মানটাই হচ্ছে এখানে নেয়। দ্যাট মিনস লাইক কাউন্ট মেথডটি টেমপ্লেটের ভেতর ইউজ করলে আমরা ডিরেক্টলি ভ্যালু পেয়ে যাচ্ছি, যে কারণে আমাদের ডট ভ্যালু ইউজ করতে হচ্ছে না। আর স্ক্রিপ্টের মধ্যে যখন আমরা এটিকে ইউজ করছি তখন আমরা ডট ভ্যালু ইউজ করে এই অবজেক্টটি থেকে এই ভ্যারিয়েবলের ভ্যালুটি ইউজ করতে হচ্ছে। সো রাসেল রানা ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, সো এবার ভাই, আমরা টেমপ্লেট নিয়ে যদি আরেকটু যদি বলতেন, মানে ভিউ জেএসএ আসলে টেমপ্লেট সম্পর্কে যদি আরেকটু যদি বলতেন। আচ্ছা, সো ভিউ জেএসএ টেমপ্লেট সম্বন্ধে আরেকটু। সো নর্মালি আমরা কি করি, আমাদের ট্রেডিশনাল জাভাস্ক্রিপ্টে আমাদের কি থাকে, একটি এইচটিএমএল একটি ফাইল থাকে। এইচটিএমএল ফাইলে এরকম এইচটিএমএল এলিমেন্ট থাকে এবং নিচে বডি থাকে, বডির মধ্যে স্ক্রিপ্টে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখি। এবং এই যে আমরা নিচে স্ক্রিপ্টের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখি, সেই কোডগুলোর সাথে এইচটিএমএল এর কিন্তু সম্পর্ক নর্মালি থাকে না, আমাদের তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করে নিতে হয়, আমরা স্ক্রিপ্টের মধ্যে একটি জাভাস্ক্রিপ্ট ভ্যালু অথবা জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম। এবার লিখার পর আমাদের কি করতে হয়, এইচটিএমএল ফাইল থেকে একটি এলিমেন্ট, লেটস সে আমরা একটি H1 ট্যাগের ভ্যালু চেঞ্জ করতে চাই, সেই H1 ট্যাগটি আমাদের ধরে নিয়ে আসতে হয়। কিভাবে, ওই যে আমরা যেভাবে ধরি, লেটস সে H1 ট্যাগের একটি ক্লাস অথবা আইডি নেম দিলাম, দেন আমরা ইউজ করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এভাবে কিন্তু আমরা ফার্স্টে কি করি, এইচটিএমএল এলিমেন্টটাকে ধরি, ধরে দেন ডট ইনার এইচটিএমএল অর ডট টেক্সট, এভাবে কিন্তু আমরা এর ভ্যালুগুলোকে চেঞ্জ করি। আর জাভাস্ক্রিপ্ট কি করছে, জাভাস্ক্রিপ্ট আমাদের এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা হচ্ছে ও ডাইনামিক্যালি ম্যানেজ করছে। এটি কোনো সরি এটি কোনো নর্মাল এইচটিএমএল ফাইল নয়। এই এইচটিএমএল ফাইলটিকে যখন আমরা লিখি, এই এইচটিএমএল ফাইলটি ও ভিতরে একটি জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে রান করায়। এই এইচটিএমএল কোডটুকু ও আন্ডার দ্য হুড আপনারা যদি ভিউ এর ডকুমেন্টেশন দেখেন, ডকুমেন্টেশনেও এটি ইন ডিটেল ভাবে বোঝানো হয়েছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো টেমপ্লেট সিনট্যাক্স যে চ্যাপ্টারটি আছে সেটি দেখবেন। সো ভিউজেস যেটা করে সেটি হচ্ছে এই এইচটিএমএল কোডটুকু জাভাস্ক্রিপ্টের মধ্যে নিয়ে যায়, যাওয়ার পর এই স্ক্রিপ্টের মধ্যে আমরা যে স্টেটগুলো ডিফাইন করেছি সেই স্টেটগুলো এই এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে, আই মিন এইচটিএমএল কোডের মধ্যে ডাইনামিক্যালি বসায়, বসিয়ে এটি ব্রাউজারে জাস্ট রেন্ডার করে দেয়।
ভাই আমি আসলে একটা বিষয় জানতে চাচ্ছি এই জি, জায়গাটাতে, জি ইন্টারাপ্ট বলেন। করুন, যে আসলে এটা একটি টেমপ্লেটের ভিতরে আমরা যেগুলি লিখতেছি সবগুলি কিন্তু লাইক এইচটিএমএল কোডের মধ্যে দেখাচ্ছে, তাই না? রাইট। এখন আমার কোশ্চেনটা হলো যে আসলে এইটার ভিতরে, এই টেমপ্লেটের ভিতরে এমন কি টেকনোলজিটা এসছে যেটার জন্য আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলি লিখতে পারছি, বা আর এইচটিএমএল এর ভিতরে আমি কেন লিখতে পারি না? এটার কি কোনো আনসার আছে? আচ্ছা, ও এটা আপনি কি কি বললেন যে একটা, এখানে এখানে কেন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারছি, না এইচটিএমএল না এর না, ভিতর কেন লিখতে পারছি না? হ্যাঁ হ্যাঁ আমি এটা তো একটা এইচটিএমএল, কারণ নেব এটা একটা প্যারেন্ট এলিমেন্ট, নেব থেকে এটার ভিতরে আমি কেন লিখতে পারবো এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট? কোনটা প্যারেন্ট এলিমেন্ট বললেন? নেব সরি, বুঝতে পারিনি, আবার একটু বলেন। টেমপ্লেটের ভিতরে যে নেব ট্যাগটা লিখলেন, আচ্ছা, নেফট একটা, বা রাইট, হ্যাঁ। টেমপ্লেটের ভিতরে হ্যাঁ। HTML ট্যাগ। এটার হুম। ভিতরে আমি কেন জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারছি না, যদিও এটা একটা এইচটিএমএল ট্যাগ? আচ্ছা, সো আমি এটাই অ্যান্সার অলরেডি দিয়েছি, আবার একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক, এখানে আসলে 3টা 50-এ 10 মিনিট একটা ব্রেক দেন, এর মধ্যে কোশ্চেন গুলো নিয়ে নেন। ঠিক আছে। সো আমি এটি হচ্ছে লাস্ট কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি। সো এখানে আমি অলরেডি বলেছি, আবার বলছি, এখানে আসলে কোনো রকেট সায়েন্স তেমন ইউজ হয় নাই। জাভাস্ক্রিপ্ট ভিউজেস যেটা করেছে, ও এই এইচটিএমএল কোডটাকে, ও যখনই আমাদের হচ্ছে ভাইট রান করা আছে, যখনই এটাকে বান্ডেল করছে, তখন ও এই এইচটিএমএল কোডটাকে নিয়ে যাচ্ছে, এইচটিএমএল কোডটাকে নিচ্ছে এই টেমপ্লেটের জন্য স্পেসিফিক্যালি এইচটিএমএল কোডটাকে নিচ্ছে, এবং এই জাভাস্ক্রিপ্টের স্টেটগুলোকে নিচ্ছে। এবার এই জাভাস্ক্রিপ্ট স্টেটে আমরা যে স্টেটগুলো ডিফাইন করেছি, এটি জাস্ট এইচটিএমএল এ যে যে জায়গায় বসানোর কথা, ও এই টেমপ্লেট সিনট্যাক্স গুলো ধরে বুঝে ফেলছে যে এখানে এই ভ্যারিয়েবলের মানটি বসাতে হবে, সো এগুলো বসিয়ে দিচ্ছে, এবং ওই ডাইনামিক এবং ফাইনালি যে এইচটিএমএল কোডটি দাঁড়াচ্ছে সেটিকে রেন্ডার করছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমরা ডিরেক্টলি কোডে চলে যাচ্ছি। সো এবার আমরা দেখলাম যে আমাদের লাইক কাউন্টটি বাড়ছে। সো এবার আমরা যেটা চাই যে একটি কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে আপনাদের পরিচিত করতে চাই। কন্ডিশনালি আমরা এই লাইক কাউন্টটা দেখাতে চাই। আমরা চাই যদি লাইক 0 হয় সেক্ষেত্রে বলবে নো লাইকস। তো সেটি কিভাবে করব চলুন দেখে নিই। আমরা এখানে লাইক কাউন্ট, ওকে ওকে, সো লাইক টু কমেন্টসটাকে আমরা আলাদা করে দিচ্ছি, কারণ টু কমেন্টস হচ্ছে একটি টোটালি ডিফারেন্ট একটা পোর্শন। ওকে, এবার আমরা একটি ভিউয়ের একটি স্টেটমেন্ট ইউজ করব, সেটি হচ্ছে ভি ইফ। আমরা নর্মাল যে ইফ এলস কন্ডিশন ইউজ করি সেম ভাবে ভি ইফ, এই ভি ইফ স্টেটমেন্ট ইউজ করলাম, করে আমরা এখানে কন্ডিশনটি লিখবো যে কোন কন্ডিশনের উপর বেস করে এই এইচটিএমএল এলিমেন্টটি লোড হবে। যেমন হচ্ছে লাইক কাউন্ট যদি 0-র চাইতে বড় হয়, 0-র চাইতে বড় হলে এই লাইনটি শো করবে, আর 0-র চাইতে ছোট হলে কি করবে, আমরা সেম ভাবে কিন্তু এলস কন্ডিশনে লিখতে পারি। এলস, ভি এলস, ভি এলস কি বলবো, নো লাইকস, সিম্পল এজ দ্যাট। এবার যদি আমরা পেজটি লোড করি, শুরুতে আমরা দেখছি নো লাইকস, বিকজ এখন ভ্যালুটা আছে 0। এবার যদি লাইক দেই, এবার কিন্তু 1 লাইকস চলে আসছে। সো আমরা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট দেখে নিচ্ছি। আরেকটু এটাকে আরেকটু ডিটেলসে বলতে চাই, আমরা চাইলে কিন্তু ভি এলস ইফ ও ইউজ হবে। আমরা যেমন শুরুর লাইনে দিলাম ভিএফ, লেটস সে আমরা ধরে নেই যে ভিএফ এটা যদি 1-এর চাইতে বড় হয়, তখন আমরা লেটস সে 2 লাইকস দেখালাম। আর যদি 1 হয়, দ্যাট মিনস 0-র চাইতে বড়, এটা এলস ইফ লিখবো, তখন আমরা লাইকসে এস থাকবে না, জাস্ট সিম্পলি লাইক। এবার যদি সে কোনো কন্ডিশনে না মিলে, দ্যাট মিনস এটা 0 অথবা তার চাইতে ছোট, সো হুইচ ইজ নো লাইকস। সো দেখি এবার এটা কাজ করে কিনা। সো শুরুতে নো লাইকস, 1 লাইক, 2 লাইকস। সো আমরা কিন্তু আলটিমেটলি কন্ডিশনাল স্টেটমেন্টটি শিখে গেলাম। এবার আমরা দেরি না করে নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে ফর। আচ্ছা, এইখানে ওকে, বারবার ট্যাগ ইউজ করতে হচ্ছে। এই যে স্মল ট্যাগটা বারবার ইউজ করা লাগছে, এটা কি স্কিপ করে এটা হ্যান্ডেল করা যায় কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা? হ্যাঁ, কিভাবে হ্যান্ডেল করতে চান আপনি বলেন। আমি চাচ্ছি যে ডিরেক্টলি যে ভি ইফ, এই যে যে আপনি স্মলের মধ্যে যে ভি ইফ দিছেন, হুম। আমি চাচ্ছি যে এই একটা স্মল স্মল মানে একটা ট্যাগ ইউজ করে, মানে স্টার ট্যাগ ইন ট্যাগের মধ্যে এই ভি ইফ ভি এলস এই তিনটা আচ্ছা কন্ডিশন হ্যান্ডেল করতে, এটা কি আচ্ছা, পসিবল? শুনে
সো ভিউজেস যেভাবে ভি ইফ কন্ডিশনটি লিখতে বলে, এই কন্ডিশনটি মাস্ট বি, এই কন্ডিশনটি এমন না যে এই কন্ডিশনটি আপনি কোনো ট্যাগের ভেতর না লিখে জাস্ট সিম্পলি এভাবে লিখতে পারবেন, এটা কিন্তু পসিবল না। ভিউ এর সিনট্যাক্স যদি ফলো করেন, আপনাকে এই কন্ডিশনটি ভি ইফ অর লেটস সে ভি ফর, এই ধরনের স্টেটমেন্ট আপনাকে অবশ্যই কোনো না কোনো একটি এইচটিএমএল এলিমেন্টের ভেতরে লিখতে হবে, এইচটিএমএল ট্যাগের ভেতরে লিখতে হবে। সো আপনি যদি লিখতে চান যে কোনো, আপনি চাইলে স্মল ইউজ না করে যেখানে অন্য কোনো ট্যাগও ডিভ ইউজ করতে পারেন, স্প্যান ইউজ করতে পারেন, বাট আপনাকে অবশ্যই কোনো না কোনো এইচটিএমএল ট্যাগের ভেতরে এটাকে লিখতে হবে। আমার মনে হয় সেটাও পসিবল, মানে উপরে থেকে মানে কন্ডিশন দিয়ে একটা ফাংশনের মধ্যে লিখে যে ওইখান থেকে রিটার্ন করে দিলে পরে এখানে এটা প্রিন্ট করাইলে হতে পারে, নো লাইকস বা নো লাভ। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা এটা হচ্ছে ওভার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ কারণ এটা সিম্পলি এটা এখানে হচ্ছে জাস্ট আপনি ট্যাগটা বাদ দেওয়ার জন্য এটা চাইলে করা যায়, যেমন আপনি ফাংশনের ভেতর উপর একটি কন্ডিশনটি লিখবেন, জাস্ট ওই ভ্যালুটি নিয়ে এসে এখানে নো লাইকস এর মধ্যে শো করে দিবেন। আমরা চাইলে এটা করতেই পারি। আপনি যখন কোড করবেন আপনি এরকম অনেক কিছুই করতে পারেন, বাট এখানে আসলে আসিফ, কন্ডিশনাল স্টেটমেন্টে শেখানো হচ্ছে। হ্যাঁ আমাদের ব্রেক টাইম শুরু হয়েছে, আমরা আমরা তাহলে মনে হয় তাহলে ব্রেক, একটা 10 মিনিটের ব্রেক দেই মিঠু ভাই। ঠিক ঠিক আছে। 4টায় তো আবার সবাইকে কানেক্ট হবে, তো ভাইয়া 4টার আমি সময় শুরু আমি করবো। একটু এটা শেষ করি, সেটা হচ্ছে যে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, বাট এটা বুঝতে হবে যে আমরা এটাকে হচ্ছে ভি ইফ কন্ডিশন কিভাবে কাজ করে এটি বোঝানোর জন্য ইউজ করতেছি। সো আমি যদি এখন উপরে ফাংশন ইউজ করি, এটি এখানে ইউজ করি, তাহলে কেউ আসলে বুঝবেন না, আলটিমেটলি আমাদের ভি ইফ কন্ডিশনের দরকার পড়বে না। সো আশা করি বুঝতে পেরেছেন। সো ব্রেকের পর আমরা ভি ফর কিভাবে ইউজ করতে হয় সেটি নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। তো ধন্যবাদ, সবাই আবার ঠিক 4টায় কানেক্ট হবেন, 4টার সময়। আবার যাদের ব্রেক দরকার নেই তারা কানেক্টই থাকতে পারেন, আমরা ক্লোজ করতেছি না, মিটিংটা রানিং এ থাকবে, ব্রেকে যাইতে পারেন। ভাই রেকর্ডটা বন্ধ করে আবার পরে চালু করতে পারো, মাঝখানে বাফারটুকু রাখা হ্যাঁ ভাই, ধন্যবাদ।